আমাকে কি পছন্দ হয় না? আমার সুন্দরী লাগবে। আপনারা তো মেকআপ দেওয়া, আমার ন্যাচারাল বিউটি লাগবে। তুই মনে হয় নতুন, আমায় দেখ না, অনেক মজা দিব। আপনাকে আমার লাগবে না, আমার নতুন মেয়ে লাগবে। নতুন মাল লাগবে? এই যে নতুন মাল, একদম খাঁটি ভার্জিন, অভাবে পড়ে এসেছে। কত দিবি? আপনি বলেন কত দিতে হবে? 40,000 দিতে হবে এক রাতের জন্য, খাঁটি ভার্জিন। আচ্ছা আমি তাই দেব, তাড়াতাড়ি গাড়িতে ওঠেন। দেখ, মেয়েটা নতুন, একটু আস্তে, বুঝছিস তো? আর বেশি যেন করিস না, মেয়েটা কিন্তু নতুন, পরে দেখবি কেলিয়ে পড়ে আছে, আর তুই ধর্ষণের কেস খেয়ে গেছিস। কথা শেষ না হতে গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম। প্রায় 20 মিনিট পর আমি গাড়ি থামালাম, আর আয়নার বুকটা দুপুক করতে লাগলো। ভাবছে যে কি জানি কি হয়, না জানি ভিতরে কতজন আছে। কিন্তু গাড়ি থেকে বের হয়ে দেখলো এটা একটি বিউটি পার্লার। আয়না কিছুই বুঝলো না। তাহলে এখানে আস্তার দেহ বিসর্জন দিতে হবে, এটাই সে ভাবলো মনে মনে। বিউটি পার্লারের সামনে গাড়ি পার্ক করা হলো। রাত তখন 12টা বাজে। এত রাতে কোনো পার্লার খোলা থাকে তো মনে হয় না। আয়না মনে মনে ভাবলো হয়তো আজ একটা নারীর অহংকার ধূলিচ্ছাত হতে চলেছে, কিন্তু সেটা তো নিজের ইচ্ছায়। যাই হোক, তারপর তাকে ভিতরে নিয়ে গেলাম। সেখানে দুজন ভদ্রমহিলা ছিলেন। আমি গিয়ে বললাম, তাড়াতাড়ি কাজ করেন। মেয়ে হয়ে আরেক মেয়েরে কি করবে? ওনারা কি করবে? ম্যাম, আমরা আপনাকে বউ সাজাবো। বউ? আমাকে বউ সাজাবেন মানে? এই সাহেব, এইসবের মানে কি? আমি তখন পার্লার মেকানিককে একটু বাইরে যেতে বললাম। তারা দুজন বাইরে গেলেন। আমি তখন মেয়েটিকে বললাম, আমি নীলাই চৌধুরী, কিন্তু সবাই আমাকে নীল বলেই ডাকে। আপনি যা ভাবছেন আমি তা করব না। তাহলে কি করবেন? নাকি আমাকে পাছাড় করে দিবেন? আরে না, তা করব কেন? আমাকে কথা শেষ করতে দেন। আচ্ছা বলেন। আপনাকে অভিনয় করতে হবে। কই, সিনেমায় নাকি নাটকে? এবার আমি বেশ বিরক্ত হয়ে যাই। ভাইয়াকে আমার কথাটা তো শোনেন। বলেন। এখন আপনাকে বিয়ে করতে হবে, আমি এইসবের মধ্যে নেই। না না, শুধু মায়ের সামনে অভিনয় করবেন। আসলে আমার মায়ের বড় ধরনের একটা রোগ হয়েছে, যে রোগের কোনো প্রতিকার নেই। বিদেশ পর্যন্ত নিয়ে গেছি, কাজ হয়নি। ডাক্তার বলে দিছে বেশি দিন বাঁচবে না। কিন্তু মায়ের ইচ্ছে হলো তার ছেলের বউ দেখতে চায়, তাই আপনাকে। তাহলে আপনি বিয়ে করলেই তো হয়। আসলে আমার জেফ আছে। তাহলে তাকে নিয়ে যাচ্ছেন না কেন? তাকে বিয়ে করেন, তাহলে তো হয়ে গেল। আসলে আমার জেফ এই যুগের মডার্ন মেয়ে তো, ও এইসব শাড়ি চুড়ি আর সবসময় বাসায় থাকতে পারবে না। বুঝিনি তো, মায়ের সেবা যত্ন করতে হবে। ও এইসব করতে পারবে না। ও না করেছে, এইসব আজারের রং করতে পারবে না। আমি মনে হয় প্রাচীন যুগের মায়া। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে কত দিবেন? আপনার পরিবারের সব খরচ আমি বহন করব। আর আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? অনার্স শেষ। কেন? কাজ শেষ হলে একটা চাকরির ব্যবস্থা করে দেব, চলবে কি? না মানে দৌড়াবে। তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে। এরকম একটা চুক্তিনামা করে ফেলি। ঠিক আছে। তাহলে এখন বউ সাজাতে বলি। আমি নিচে সাজি, এরা মুখে বস্তা বস্তা ময়দা দিবে। ম্যাম, এগুলো সব বাহিরের, খুব ভালো। ওই তো বস্তার ময়দা আর প্যাকেটের ময়দা, কিন্তু সব তো ময়দাই। আমাকে সাজতে দেন। স্যার, দিবেন। আয়না ছোটবেলা থেকে বউ সাজার খুব ইচ্ছে, সেটা আজ পূরণ হলো। কিন্তু মিথ্যা বিয়ের নাটক। আয়নার সাজুগুজু শেষ হতে হতে রাতে 1টা বেজে গেল। আমি আবার গাড়ি করে রওনা হলাম বাসার উদ্দেশ্যে। আয়না বউ সেজে আমার পাশে বসে আছে, আর আমি ড্রাইভিং সিটে বসে আছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার নাম যেন কি? আমার নাম আয়না। ও, তা আয়না, তা আপনি ভুল পথে যাচ্ছিলেন কেন? সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন তো, তাই অভাব কাকে বলে জানেন না। তাই বলে নিজের? তাছাড়া কোনো উপায় নেই। কাল আমার টাকা লাগবে, বাড়িতে পাঠাতে হবে। পেয়ে যাবেন। একটা কথা বলি? বলেন। বউ সাজে আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আর শোনো, আমাকে কিন্তু তুমি করে বলতে হবে বাসায়। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল টিপতেই খালা দরজা খুলে দিল। খালা আমাদের কাজের বুয়া, কিন্তু খালা বলে ডাকি। ছোট সাহেব, এটা আমাদের বৌমা। হ্যাঁ খালা, মা কোথায়? আফা তো ঘুমাচ্ছে। তাহলে ডাকার দরকার নেই। কিন্তু আফার দেখলে তো মেলা খুশি হইতো। আচ্ছা ডাকো ডাকো। রহিমা খালা মাকে ডাকতে চলে গেল। আমি আয়নাকে বললাম, আসলেই পায়ে হাত দিয়ে সালাম করবা, আর যা বলছি রাস্তায় মনে আছে তো? আপনি কোনো চিন্তা করবেন না। একটু পর দেখি মা দৌড়ে আসছে। কই দেখি দেখি আমার বৌমাকে, আগে মুখখানা দেখি আমার বৌমার। মা আসতে আয়নাকে পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, কিন্তু তার আগে মা বলল, আয়না লম্বা ঘোমটা দিয়েছে। মা হাত দিয়ে ঘোমটা সরিয়ে মুখের দিকে তাকিয়ে চমকে যায়। মা তখন অবাক হয়ে আয়নাকে জিজ্ঞাসা করলো,
তুমি ওই মেয়ে না? তোমার নাম জানি কি কি কি, হ্যাঁ তোমার নাম আয়না। আন্টি, আমি ওই মেয়ে। আমি এবার চিন্তায় পড়ে গেলাম। ধরা না খেয়ে যাই, ওরা তো দেখি পূর্ব পরিচিত। মা, তুমি কি করেছিস ওকে? তোকে বলেছিলাম হসপিটালে ওই আমাকে রক্ত দিয়েছিল। আন্টি থাক ওইসব কথা, আমাকে আর ছোট করবেন না। এই আন্টি বলছো কাকে? মা বল আমাকে, মা। ঠিক আছে মা। তুই আমার আরেকটা মেয়ে আয়না, ও তো ঘুমাচ্ছে। মা আয়নাকে সাথে করে ভিতরে নিয়ে গেল। মায়ের খুব পছন্দ হয়েছে আর অনেক খুশি হয়েছে। এমন সময় আমি আমার গার্লফ্রেন্ড রিমিকে ফোন দিলাম। 2 বার ফোন দেওয়ার পরও ফোনটা রিসিভ করলো না। ও, আমারই তো ভুল হয়েছে। রাত তো অনেক, এখনও কেউ জেগে থাকে নাকি? কিন্তু রুমে যেতে রিমির ফোন। হ্যালো, হ্যাঁ বলো। এত রাতে ফোন দিচ্ছ কেন? কোনো প্রবলেম? না, ওই বিয়ে করে মাত্র বউ নিয়ে আসলাম। মাঝ রাতে মাথা গরম করবা না। বলছি, তোমার কথা মতো প্ল্যান সাকসেস, এটা বলার জন্য ফোন দিয়েছিলাম। ও তাই? বলো তা মেয়েটাকে। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না, কি করে বলি। আসলে ও একটা পতিতা। রিমি ছোট একটা ঝাড়ি দিল। কি ব্যাপার, কথা বলো না কেন? আসলে ওকে। ও পতিতা। শোনো, আমি এমন কোনো মেয়ে পেলাম না যে আমাকে হেল্প করবে। নীল, তুমি এত নিজ, শেষমেশ একটা প্রতিটাকে ঘরে তোলা। তাছাড়া কোনো উপায় ছিল না, কোথাও কাউকে পেলাম না যে আমাকে হেল্প করবে। তাই সোহান বলল। তাই বলে তুমি এত বড় একটা ইচ্ছে করছে মেরে ফেলি। আচ্ছা এখন রাখি, মা ডাকছে। ওই মেয়ে থেকে দূরে থাকবা, কি বললাম বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি দূরে থাকবো। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমি বুঝলাম আয়না আসছে, তাই বললাম ভেতরে এসো। আয়না এসে বলল, আমি কোথায় ঘুমাবো? তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আরে না, আমার নিচে ঘুমানোর অভ্যাস আছে। আমি ঘুমাচ্ছি বলে একটা বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়লো আয়না। সকালে পূর্ব আকাশে রোদের জলকানিতে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি জানালার পর্দার ফাঁক দিয়ে রোদ আসছে, কিন্তু শেষে যে ঘুমটাই ভেঙে গেল। চোখ কসলাতে কসলাতে উঠে বসলাম। এমন সময় আয়না ওয়াশরুম থেকে গোসল শেষ করে চুল মুছতে মুছতে বেরোচ্ছে। আমি তো দেখে অবাক, সকাল সকাল গোসল করে কেন? আমি তো কিছুই করিনি। কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। নাকি রাতে ভুলে কিছু করলামই নাকি? না, আমি তো তেমন ছেলে না। আমি হাঁ করে আয়নার দিকে তাকিয়ে আছি। কি ব্যাপার, এমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? যান গোসল করে আসেন। আমি গোসল করব কেন? আমি তো কিছুই করিনি। কিচ্ছু বোঝেন না? যান গোসল করে আসেন। আমি তো বোকা মদন হয়ে গেলাম, শালা কিছু করলামই না তো গোসল করব কেন? কিভাবে না তো, আপনি বোঝেন না কেন? যান তো, আগে গোসল করে আসেন, তারপর বলছি। আমি শালা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে গোসল করে আসলাম। এসে আয়নাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি গোসল করলাম কেন? নতুন বিয়ে হলে গোসল করতে হয়, আর যদি আমরা দুজন গোসল না করি মা সন্দেহ করবে। ও, আগে বলবে তো। বুঝছি, আপনার ঘুম হয়নি, আমি পর্দা টেনে দিচ্ছি, আপনি ঘুমিয়ে নেন। ঠিক বলেছ, আমি তাহলে ঘুমাই। আয়না নাস্তা রেডি করে মাকে ডাকে। মা তো অবাক। তারপর আমার ছোট বোন নীলা রুমে যায় ডাকতে। নীলা রুমটা অন্ধকার ছিল, মানে লাইট অন ছিল না। নীলা ঘুমাচ্ছিল। এমন সময় আয়না নীলা রুমে যায়। হঠাৎ নীলার ঘুমটা ভেঙে যায়। নীলা চোখ খুলেই অন্ধকারে কাউকে দেখতে পায় যে কিছু একটা খুঁজছে, মানে আয়না লাইট জ্বালানোর চেষ্টা করছিল। এমন সময় নীলা আস্তে আস্তে উঠে ফুলদানি নিয়ে আয়নার মাথায় মারে এক বাড়ি। আয়না ওমা বলে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে। নীলা লাইট অন করে দেখে একটা মেয়ে, পরনে তার শাড়ি। ওই চুন্নি যাই, ভাইয়া মাকে খবর দিয়ে আসি, আজ চুন্নি ধরেছি। তারপর আমাকে ডাকতে লাগলো, এই ভাইয়া ভাইয়া উঠ, চুন্নি ধরেছি, এই ভাইয়া ভাইয়া। আমি ঘুম থেকে চমকে উঠি আর কি হয়েছে সেটা দেখার জন্য যাই। তোর মানিব্যাগ থেকে টাকা হারায় না মাঝে মাঝে, এই চোরটাকে পাইছি। যা, তোর টাকা লাগলে নিয়ে যা, মানি ব্যাগে রাখা আছে, যা। ভাইয়া, চোরটাকে তো মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলছে। হঠাৎ আমার টনক নড়ে উঠলো। আয়না না তো? আবার বিছানা থেকে উঠেই, কাকে মারছিস? একটা চুন্নি। আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এমন সময় মাও আসে আর আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে নীল, আয়নাকে তো দেখছি না। মা, এই তো আয়না, তুমি দেখছো না? আর তোমার রুমে তো আয়না আছে। আরে আমি এই আয়নার কথা বলছি না, তোর ভাইয়া কাল বিয়ে করেছে। তখন নীলা আমতামতা করে বলে, মা, তাকে কি তুমি আমার 15,000 টাকা দামের শাড়িটা পরতে দিছিলা?
ভাইয়া তোর বউ শেষ। আমি ফুলদানি দিয়ে তোর বউয়ের মাথায় বাড়ি মারছি চোর ভেবে। তাই শুনে মা বলল, কি বলিস? এই নীল, চল তো তাড়াতাড়ি। তারপর সবাই দৌড়ে যায় নীলার রুমে। আর গিয়ে দেখে আয়না সেখানে ছিল না। ওয়াশরুমে পানির শব্দ শোনা যায়। আমি গিয়ে দেখে আয়না একাই তার মাথায় পানি দিচ্ছে। মা আমার আগে গিয়ে আয়নাকে জড়িয়ে ধরে আর বলে, তুই ঠিক আছিস তো? বেশি লাগেনি তো? না মা, লাগেনি। আগে রুমে চল তো। এই নীল, বৌমাকে রুমে নিয়ে চল। আমি আয়নার হাত ধরে বললাম, আসো আমার সাথে। এই ছাগল, হেঁটে আসতে পারলে তো আমি নিয়ে আসতাম। বৌমাকে তুলে নিয়ে আয়। মানুষ কি কোনোদিন মাথার উপর তোলা যায়? এমন সময় নীলা বলল, ভাইয়া তোকে কোলে নিতে বলেছে ভাবিকে। কই, নিয়ে আয়। হ্যাঁ মা, আসছি। না, আমি হেঁটে যেতে পারবো। আর না, এক পা ফেললে আরেক পা ফেলবে, দেখে পড়ে যাচ্ছে। এমন সময় নীলা আমাকে বলল, ভাইয়া পড়লো ধর ধর। আমি গিয়ে ধরলাম, দেখি আবারও অজ্ঞান। আর নীলাকে বললাম, সবই তোর জন্য। আমি এই আটার বস্তা নিতে পারবো? যদি রিমি জানতে পারে তাহলে আমাকে শেষ করে ফেলবে। আচ্ছা ভাইয়া, একটা কথা বুঝলাম না। তুই রিলেশন করলি রিমি আপুর সাথে, আর বিয়ে করলি এই মেয়েকে। সত্যি করে বল, কে এই মেয়ে? আবার রিমি আপুকেও ভয় পাচ্ছ? আমি নীলাকে ধমক দিলাম, তোরা তো কিছু জানতে হবে না। ভাইয়া রেগে যাচ্ছিস কেন? আমি তুলতে হেল্প করবো? না, লাগবে না। তাহলে এক কাজ করি, একটা ক্রেন নিয়ে আসতে বলি রিমি আপুকে। দেখ, এখন কিন্তু আমার মাথা গরম হচ্ছে। বুঝেছি, আমি যাচ্ছি। আমি আয়নাকে কোলে করে নিয়ে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে রুমে গিয়ে বিছানায় ধপাস করে ফেলে দিলাম। আর আয়না ওমাকে বলে উঠল। আয়না মাথায় হাত দিয়েই, আপনারা ভাই বোন কি আমাকে মারতে চান নাকি? এইভাবে কি কেউ মানুষ ফেলে? আমি মনে মনে বলছি, মানুষ ফেলবো কেন, ময়দার বস্তা ফেললাম। কিছু বললেন আমাকে? কই না তো। ও, আমি অফিসে যাব, আপনার কিছু লাগবে কি? আমার কিছুই আনা হয়নি। আপনার কি কি লাগবে আমি তো জানি না। এই তো কিছু জামা কাপড়। 2 দিন পর আমি আয়নাকে শপিংয়ে নিয়ে গেলাম। আমার মোটেও নিয়ে আসার ইচ্ছে ছিল না, মায়ের ইচ্ছেতে নিয়ে আসতে হলো। এমন সময় আমার বন্ধু সোহানের দেখা। আরে সোহান, তুই এখানে? এই তো একটু কাজ ছিল। আয়না আমার পেছনে দাঁড়িয়েছিল। সোহান একটু উকি মেরে আমার পেছনে দেখলো একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কিরে মামা, পরিটা কে তোর সাথে আসছে? আরে ওই তো বইয়ের অভিনয় করছে। মামা, প্রতিটা হলেও মালটা কিন্তু মাথা নষ্ট করার মতো। কথাটা সোহান আয়নাকে শুনিয়ে বলল, কিন্তু আমি যা দেখলাম আয়না না শোনার ভান করে রইল। আমি সোহানকে বললাম, এই আস্তে, কি বলিস এসব? মেয়েটা অভাবে পরে ওই রাস্তায় নেমেছিল, কিন্তু মেয়েটা পতিতা না, 100% ভার্জিন। সেটা তোকে বলিনি। মামা, এটা সবাই বলে, কিন্তু আগে কারোর সাথে ঠিকই দিছে। চুপ সোহান, আমি মেডিকেল টেস্ট করে আনছি ওকে। আমি অত খারাপ না যে আমার বাড়িতে পতিতে তুলব আর আমার মাকে ছুতে দেব। মামা, তুমি যাই বলো। আমি যাই এখন সোহান, তুই একদিন বাসায় আসিস। আমি আয়নার দিকে তাকাতে দেখি আয়না চোখ মুছছে। আমি বুঝতে পারলাম আয়না খুব কষ্ট পেয়েছে কথাটা শুনে। তাই আমি আয়নাকে সরি বললাম। আসলে আমি জানতাম না যে সোহান এমন একটা কথা বলবে। উনি তো ঠিকই বলছে, আমি একটা পতিতা। আপনি না নিয়ে আসলে তো এখন ওখানেই থাকতাম। আমার তখন খুব রাগ হয়, পতিতার কথা যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার না শুনি। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলেন। রিমে আসবে, দেখা করতে হবে। বলতে বলতে রিমে এসে হাজির। এসে আমাকে জড়িয়ে ধরলো আর আয়না তার নিচের দিকে তাকিয়ে আর চোখে দেখলো আর বলল, কে উনি? ওই বউ সেজে অভিনয় করছে। ও পতিতা, এটাকে নিয়ে বের হয়েছো কেন? এইভাবে বলছো কেন? তুমি চুপ থাকো। আর এই যে তুই গাড়িতে গিয়ে বস, আবার কারোর সাথে শুরু করে দিস না। এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে রিমি। আয়না, তুমি গাড়িতে গিয়ে বসো। আয়না চলে গেল। নীল, এই পতিতার প্রতি তোমার এত টান কিসের? টান কই, ও তো মানুষ। এইভাবে কেউ কথা বলে? এখন তুমি শিখবা কিভাবে কথা বলতে হয়। আর এটা কে নিয়ে বের হয়েছো কেন? মায়ের জন্য, মা বললো তাই। মা যা বলবে তাই শুনতে হবে? এটা কেমন কথা বললা? মায়ের কথা শুনবো না? তোমাকে না বলেছিলাম চলো বিয়ে করি, তুমি তো রাজি হলে না। কে জানতো একটা পতিতাকে নিয়ে আসবে? ও পতিতা না, ও অভাব পরে এই পথে আসছে, কিন্তু তার আগে আমি নিয়ে আসছি। ও ভার্জিন আছে। তুমি জানলা কি করে ও ভার্জিন? তুমি কি তাহলে? না রিমি, তুমি যা ভাবছো তা না। আমি আনারকে মেডিকেল টেস্ট করে আনছি। কিন্তু কে শোনে কার কথা? রিমি রেগেই চলে গেল। 7 দিন পর আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে আসছি। এমন সময় সোহানের ফোন। নীল, কই তুই? আমি তো একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে আসছি,
কিন্তু কেন? আমি তোর বাসার সামনে। তুই বাসায় যা, আমার আসতে একটু লেট হবে। আচ্ছা, তাহলে আমি বাসায় যাই। আমি ফোনটা কেটে দিলাম। মা জিজ্ঞাসা করলে আমি বললাম যে সোহান ফোন দিয়েছিল, ও বাসায় আসছে। কে ফোন দিয়েছিল? ওকে বসতে বল, আয়না তো বাসায় আছে। আয়নার কথা শুনে আমার টনক নড়ে ওঠে আর সোহানকে ফোন দিই, কিন্তু ফোন তো অফ। সোহান বাসায় আসে, এসে দেখে আয়না টিভি দেখছে সোফায় বসে। এই যে নীল বাড়িতে আছে? আয়না সোহানকে দেখে চমকে যায়। আপনি? হ্যাঁ আমি। বলে আয়নার সাথে গা ঘেঁষে বসে। তখন আয়না উঠে পড়ে আর সোহান খপ করে হাতটা ধরে ফেলে। আমার হাত ছাড়েন। আমার হাত ধরলেন কেন? ছাড়েন বলছি। কেন ধরেছি বুঝতে পারো নাই? দেখো বাড়িতে কেউ নাই, আর আমি তো টাকা দিব তোমাকে। বাড়ি খালি, আপনি জানলেন কি করে? আর টাকার লোভ আমাকে দেখাবেন না। আর আপনার বন্ধু আমাকে টাকা দেয়। একটা বেশ্যাকে টাকার লোভ দেখাবো না? হা হা হা, তোর মতো বেশ্যা এই টাকাওয়ালার কাছে শুয়ে বেড়াই। আপনি কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করছেন। আপনি চলে যান বলছি। আমার বন্ধুর বাড়ি থেকে তুই বের করবি একটা বেশ্যা মাগি? তুই নীলের সাথে শুতে পারলে আমার সাথে পারবি না কেন? আমিও তো টাকা দিব তোকে। আমাকে যা ইচ্ছে তাই বলেন, কিন্তু নীল ভাইয়াকে নিয়ে কিচ্ছু বলবেন না। উনি আমাকে কাছে পেয়েও আপনার মতো জানোয়ারের মতো ব্যবহার করেনি। উনি আমাকে সম্মান করেন। আহা, কি মায়া কাস্টমারের জন্য। তোর এই মা দালাল তোকে তোর কাছে পাঠিয়েছে তোর সাথে। আয়না তখন অবাক হয়ে সোহানের দিকে তাকায়। আর কি বললেন? নীল ভাই পাঠিয়েছে? আমি বিশ্বাস করি না। বের করে দেখলাম আয়নার ফোন। এদিকে প্রচুর জ্যাম। ড্রাইভারকে বললাম কতক্ষণ লাগবে। ড্রাইভার উত্তর দিল অনেক সময় লাগবে, সামনের রাস্তার কাজ চলছে। অনেক শব্দ থাকায় আয়নার ফোনটা রিসিভই করা হলো না। গাড়ি থেকে নেমে যাই, এদিক সেদিক তাকিয়ে দেখি যাওয়ার কোনো রাস্তা নেই। 5 মিনিট সামনে গেলেই রাস্তা ফ্রি। আমি হেঁটে রওনা দিলাম। তারপর একটা রিক্সা নিলাম। যেই রিক্সা উঠলাম, কই থেকে রিমে এসে যেন রিক্সায় উঠে হাতটা জড়িয়ে ধরে চেপে বসলো। আমি অবাক হলাম, তো তুমি কোত্থেকে আসলে? এত অবাক হচ্ছ কেন? আমাকে বাসায় যেতে হবে এক্ষুনি। এমন সময় আবার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা বের করে দেখলাম আয়নার ফোন। রিসিভ করতে যাব, রিমি জিজ্ঞাসা করলো কার ফোন। আমি বললাম আয়নার ফোন। রিমি তখন মুখটা কালো করে ফোনটা আমার হাত থেকে নিয়ে কেটে দিল আর বলল, ওর সাথে কিসের কথা তোমার? এখন আমাকে সময় দাও বলে ফোনটা অফ করে দিল রিমি। আরে কি করলা? আমাকে বাসায় যেতে হবে, আর আমার জরুরি ফোন আসতেই পারে। দেখলাম তো কি জরুরি ফোন। আমি ছাড়া তোমার আর কোনো জরুরি কিছু নেই, বুঝে গেল। এখন তুমি আমার সাথেই থাকবে। এদিকে আয়না ফোন দিয়ে হতাশ, আমার ফোন বন্ধ। কি ফোন দে? ওনার ফোনটা অফ বলছে। এখনো বুঝলি না কেন অফ করে দিল? আয়নার একবার বিশ্বাস হচ্ছে যে সোহান যা বলছে সত্যি, কিন্তু আবার বিশ্বাস হচ্ছে না। আবার আমাকে কথাও দিয়েছিল যদি আমার কথা না মানে তাহলে তো তাকে 1 টাকাও দেব না। আয়না পড়ে যায় দোটানায়। আর আমি এত খারাপ ছেলে না যে এই কথা বলবো। সোহান আয়না নীরবতা দেখে আস্তে আস্তে আয়নার কাঁধে হাত রাখলো। দেখলো আয়না কিছুই বললো না। সোহান বুঝলো আয়না এখন রাজি। তখন সোহান নিজের নাকটা দিয়ে আয়নার পিঠে ঘষতে লাগলো। সোহানের হাত লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। সোহানের হাত আয়নার কাঁধ থেকে আয়নার বুকে দিচ্ছে। এমন সময় আয়না সোহানের হাত ধরে ফেলে। কি হলো? যা হবে নীল আসলে। যখন নীল নিজের মুখ দিয়ে বলবে আমি শুনবো, কিন্তু তার আগে না। এতে সোহান রেগে যায় আর চুলের মুঠি ধরে, ছাড়েন বলছি, ছাড়েন। কিন্তু সোহান চুলের মুঠি ধরে সোফায় ফেলে আয়নার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আয়না চিৎকার করতে থাকে নিজের ইজ্জত বাঁচানোর জন্য। এমন সময় আমার বোন নীলা এসে হাজির। নীলা পেছন থেকে বাঁ হাত দিয়ে সোহানের ঘাটটা চেপে ধরে আর ডান হাত দিয়ে ইচ্ছে মতো থাপড়াতে থাকে। সোহান ঘাড় ঘুরিয়ে দেখে নীলা, আর নীলা সোহানকে দেখে আশ্চর্য হয়ে যায়। সোহান তখন আয়নাকে ছেড়ে দেয়। সোহান ভাই, তুমি এইসব আমার ভাবতেও ঘেন্না লাগছে। তোমাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি, আর তুমি আমাদের বাড়ির দিকে। প্লিজ এই কথা কাউকে বলো না, আর এমন হবে না। না, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করে দিচ্ছি। প্লিজ নীলা, এমন করো না। আমার মাথা ঠিক ছিল না, আমার ভুল হয়ে গেছে। দেখো, আমি চুপ করে থাকবো না। তুমি একটা মেয়ের সর্বনাশ করবে, আর আমি আরেকটা মেয়ে হয়ে চুপ থাকবো? কোনো দিন না। কার সর্বনাশ হবে? ওর সর্বনাশ? ওটা ওর অনেক আগেই হয়ে গেছে। ও কে জানো তুমি? মানে? ও তো প্রতিতা, তুমি সেটা জানো না। একবারই দ্বিতীয়বার বলার চেষ্টা করবে না। তুমি এত খারাপ, আমার ভাবতে অবাক লাগছে। তোমার চিন্তা ভাবনা এত নিচ। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওকে জিজ্ঞেস করো।
না হলে নীলের কাছে জিজ্ঞেস করো। এমন সময় আমি সেখানে গিয়ে হাজির। আমাকে দেখে সোহান ভয়ে চুপসে যায়। আমি তিনজনকে দেখে বুঝতে পারলাম এখানে যে কিছু একটা হয়েছে। নীলা, তুই এই সময় বাড়িতে? আমি এই সময় বাসায়, তার জন্য আমাকে ধন্যবাদ দে। কেন, কি হয়েছে? আর আয়না, তোমার চোখে পানি কেন? এদিকে তো সোহান ভয়ে জড়সড় হয়ে গেছে। এই যে তোর গুণধর বন্ধু তোর বউর ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। আমি যদি না আসতাম তাহলে এতক্ষণে। আয়না চাতক পাখির মতো তাকিয়ে আছে আমার দিকে। আমি কি করি? আমি আসতে বলেছিলাম কিনা? আমি সব কিছু শুনলাম। কিছু বলবো এমন সময় সোহান এসে বিড়বিড় করে আমাকে বলল, মামা, মালটা দেখে মাথা ঠিক ছিল না, আমি যাই, আরেকদিন আসবো। এই কথা শোনার পর আমার মাথা যায় গরম হয়ে। তখন এক থাবায় সোহানের কলার চেপে ধরে ইচ্ছে মতো 4-5টা থাপ্পড় মেরে দেই। কান একদম লাল করে ফেললাম। তা দেখে আয়নার মন খুশিতে নেচে ওঠে। তার মানে আয়নার জন্য কিছুটা হলেও মায়া আছে। আমি সোহানকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম, কিন্তু সোহান যাওয়ার আগে আমাকে বলে গেল, কাজটা ঠিক করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। সোহান চলে যাওয়ার পর নীলা বলে বসলো, ভাইয়া, তোর বউ নাকি পতিতা? তোকে কে বললো? তোর বন্ধু। আস্তে আস্তে সব জানতে পারবি। না ভাইয়া, তুই এখন বল। আমি নীলার দিকে রেগে চোখ রাঙিয়ে তাকালাম। নীলা তখন চুপ হয়ে গেল। আমি বললাম, সব জানতে পারবি, কিন্তু মাকে এসব বলিস না। আর মাকে হসপিটালে রেখে আসছি, তুই গিয়ে একটু নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছে। নীলা চলে গেল। আমি আয়নার দিকে তাকিয়ে দোপায় গিয়ে বললাম, ভয় পেয়েছো? কোনো ভয় নেই। এমন সময় আয়না আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরে কান্নার কি আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আয়নার কান্না থামছে না। আয়না বুকে মুখ লুকিয়ে বলল, আমার মান সম্মান ইজ্জত সব আপনার হাতে। আর এইসব বলছো কেন? যাও, ফ্রেশ হও, ভালো লাগবে। আমি নিজের বুকের উপর থেকে আয়নার মাথা তুলে নিজ হাতে চোখের পানি মুছে দিলাম। যাও, ফ্রেশ হও। আয়না আমার কথা মতো ফ্রেশ হতে চলে গেল। কিন্তু আয়না ওয়াশরুমে গিয়ে ভাবলো গোসল করলে ভালো হয়, কেননা শরীরে জানোয়ারের হাত পড়েছে, তাই ভেবে সে গোসল করে। কিন্তু কি পরবে? রুম থেকে তো কাপড় আনা হয়নি, এখন কি হবে? আয়না ভাবলো আমি তো নিচে ড্রয়িং রুমে আছি, তাই সে নিজেকে কাপড় নিয়ে আসতে পারবে। তাই ভেবে আয়না আস্তে আস্তে রুমে আসলো। আয়নার পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। আয়না সামনে না তাকিয়ে পিছনে বারবার তাকিয়ে রুমে প্রবেশ করে, কিন্তু জানতো না যে আমি রুমে আছি। শাড়িটা নিয়ে যখন বেরোতে যাবে, বিছানার দিকে নজর যায়, দেখে আমি বিছানায় শুয়ে আছি আর আয়নার দিকে তাকিয়ে আছি আর বিড়বিড় করে বলছি, আমার রিমে আছে। আমি এই প্রথম কোনো মেয়ে শরীর দেখছি। আর ভয়ে ভয়ে আয়নার হাত থেকে কাপড়ও পড়ে গেল। এবার আয়নারও চোখ পড়লো আমার দিকে। দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। এভাবে প্রায় 5 মিনিট কেটে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠলো আর দুজনেরই ভ্রম কাটতেই আমি একদম আয়নার কাছে গেলাম। কখন চলে গেছি নিজে জানি না। আয়না লজ্জা পেয়ে চলে যাবে, তখন আমি তার হাতটা ধরে ফেলি। আয়নার অজানা অনুভূতিতে আটকে ওঠে, হাতের কবজিতে টান অনুভব করে। কিন্তু আমি আয়নাকে কাছে না এনে মেঝে থেকে শাড়ি তুলে হাতে দিলাম। ভদ্র ছেলের মতো নিচের দিকে তাকিয়ে আমার মনে মনে শুধু একটাই মন্ত্র, আমার রিমে আছে, আমার রিমে আছে। সে জানলে আমাকে আর বাঁচাবে না, একদমই মেরে ফেলবে। আমি আয়নার হাতে শাড়িখানা দিয়ে নিচের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করলাম। আয়না গুটিসুটি পায়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখে আমি তাকিয়ে আছি। আয়নার পিছন দিকে তাকানো দেখে আমি একটু চমকে গেলাম। আবারও বললাম, আমার রিমে আছে। এসব বলছে আর এদিক ওদিক তাকাচ্ছি। আয়না চলে গেল। আমি নিজে নিজে বলছি, কি হলো, কিছুই তো বুঝলাম না। নেশা লেগে গিয়েছিল নাকি? আমার তো রিমে আছে বলে ফোনটা হাতে নিলাম আর রিমিকে ফোন দিলাম। হ্যালো সোনা পাখি, কি করছো? ব্যাপার না, আজ সূর্য কোন দিকে উদয় হলো? আরে বলো না, কি করছো? এই তো ছাদে একটু দাঁড়িয়ে আছি। শোনো, বিয়ের পর তোমাকে ছোট ছোট পোশাক কিনে দেবো, এগুলো পরে শুধু আমার সামনে দিয়ে হাঁটবে। কি হয়েছে তোমার, বলো দেখি। ছোট ছোট পোশাক বলতে কি বোঝাচ্ছ? আমার আবার কি হবে? ছোট পোশাক বোঝো না? হিন্দি ছবিতে যে নায়িকারা পরে। নীল, সত্যি করে বলবা তোমার কি হয়েছে? কিছু খাইছো নাকি? কিছু আজ বাজে কোনো ভিডিও দেখছো? তুমি আমাকে এই চিনলা? আমাকে কোনোদিন আলতু ফালতু জিনিস খাইতে বা দেখতে দেখেছো? এই জন্য তো তোমাকে এত ভালোবাসি শোনা। কিন্তু আমার ভদ্র হবু জামাইটা এত লুচু হলো কেন, তাই জিজ্ঞাসা করছি। তুমি আমাকে কি বললা? তোমার সাথে আমার আর কোনো কথা নেই ভাই। হ্যালো হ্যালো, প্লিজ ফোন কেটো না। সরি 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 বাবু শোনা, প্লিজ সরি। আর বলবো না, ভুল হয়ে গেছে, কান ধরছি। আচ্ছা, এবারের মতো ছেড়ে দিলাম। আচ্ছা, আমার বিয়ে করা বউকে ছোট পোশাক পরাবো নাকি পোশাক ছাড়া রাখবো, সেটা তো আমার ব্যাপার নাকি? তাই তো, তাহলে তার কার কি? এই তুমি কি বললা? কই কিছু বলিনি তো। ফাজল ছালা একটা।
আগে তো বিয়ে করো, তার আগে কত কি ভাবছেন উনি। ভাবতে তো কোনো বাধা নেই। আচ্ছা, তুমি খেয়েছো দুপুরে? না তো, তুমি খেয়েছো? তুমি এখনো খাওনি? যাও খেয়ে নাও, কয়টা বেজেছে দেখেছ? আচ্ছা রাখি তাহলে, বাই। আচ্ছা বাই, পাগল একটা। আমি মায়ের রুমে গেলাম, দেখলাম আসেনি এখনো, তাই নিচে নামলাম। এমন সময় মা আর নীলা চলে আসলো। মা আমাকে দেখে বলল, তুই এখনো খাসনি? বৌমা নীলকে এখনো খেতে দাওনি? এক্ষুনি দিচ্ছি, উনি ফোনে কথা বলছিল তাই লেট হয়ে গেছে। আমি মনে মনে বললাম, এ তো দেখছি সব শুনেছে মনে হয়। মা তুমি আসো, একসাথে খাই। না বাবা, আমি গোসল করে নামাজ পড়ে খাবো, তুই খা বাবা, দেরি হয়ে গেছে এমনিতেই। আবার নীলাকেও বললাম, তুইও খেয়ে নে। আমি গোসল করব তারপর। টোকাইরা আবার গোসল করে নাকি? ভাইয়া, রেগে যাচ্ছিস কেন? তোকে তো বাবা কুড়িয়ে পাইছে, রাস্তার পাশে পড়েছিলি, তাই না মা? এখন ঝগড়া করার সময় না, চুপচাপ খা। এই দুজনকে নিয়ে আর পারি না। ওপরে যাচ্ছে নীলা, পেছন পেছন মাকে রেখে ফিসফিস করে বলল, মা আমাকে কি সত্যি কুড়িয়ে পাইছ? রেগে এখন আমার হাতে মাইর খাইতে চাস? তোমাদের ব্যবহার দেখে মনে হয় আমি থাক বললাম না। দিলেন তো নীলা আপুকে রাগিয়ে, কি শান্তি পেলেন। এটাই হলো ভাই বোনের ভালোবাসা, আরো কত কি দেখতে পাবে। আচ্ছা আমার সাথে বসে খাও না বলে আরিয়ান ভাইয়ার দিকেই তাকিয়ে আছে, এতক্ষণ খেয়ালই করি নাই। আয়নাকে অন্যরকম লাগছে, মাথায় ভেজা চুল, গামছা দিয়ে বাঁধা, শাড়ি পরেছে কুচি ছাড়া। সাধারণত গ্রামের নতুন বউরা দুপুরে গোসল করে কোনো কাজের চাপ থাকলে কুচি ছাড়া শাড়ি পরে আর ভেজা চুল এইভাবে গামছা দিয়ে বাঁধে, কারণ চুল শুকাতে অনেক সময় লাগবে। কুচি দিয়ে শাড়ি পরতেও বেশ সময় লাগবে, তাই আয়না পরেছে। তার কারণ আমার দুপুরের খাওয়ার সময় পার হয়ে যাচ্ছিল। আমি আয়নাকে আমার সাথে বসেই খেতে বললাম, কিন্তু আয়না বলল, মায়ের সাথে বসে খাবে, তোমার কোনো কাজ থাকলে করতে পারো। আয়না বুঝতে পারলো আমি লজ্জাবোধ করছি আয়নার সামনে বসে খেতে। এরকম অনেক মানুষ আছে যারা মেয়েদের সামনে বসে খেতে লজ্জাবোধ করে, যেমন আমি। যাই হোক, আয়না চলে গেল রুমে। তার আগে আয়না বলে গেল, আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমি খাওয়া শেষ করলাম, তারপর রুমের দিকে চললাম। খেয়ে না শুলে আমার ভালোই লাগে না, এটা একটা বাজে অভ্যাস। দরজার কাছে যেতেই আয়নার চুলের ঘ্রাণ ভেসে আসছে। কেউ একজন বলেছিল, মেয়েদের চুলের ঘ্রাণ পৃথিবীর যে কোনো দামি পারফিউমকে হার মানায়। তার প্রমাণ আজ পেলাম। আরেকবার ভিতরে দিতেই সে আগের কাহিনী। আয়না শাড়িটা খুলে আবার নতুন করে কুশি দিয়ে পড়বে, এমন সময় আমি এখানে উপস্থিত। একটা জিনিস বারবার পেছনে দাঁড়িয়ে দেখলাম, একবার পড়ছে আবার খুলছে, মানে ঠিকঠাক করে পড়তেই পারছে না। আয়না রেগে শাড়িটা পেছনে ছুঁড়ে মারল। আমি পেছন থেকে ফিক করে এসে দিই। আয়না আমাকে দেখে চমকে যায়, এই তো ধরা খেয়ে গেল। আয়না আমার দিকে ঘুরতেই আমি লজ্জায় নিচের দিকে তাকালাম, আর আয়না তাড়াতাড়ি শাড়ি দিয়ে নিজের শরীরটা ঢেকে নিল। তারপর আয়না নিচের দিকে তাকিয়ে রইল, কিন্তু আমি একটু সাহস করে এগিয়ে আয়নার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিলাম। তারপর আয়নার পেটিকোটের ফিতেটা টাইট করে বেঁধে দিলাম, কারণ সেটা লুজ ছিল। আয়না চুপ করে আছে। আমি কানের কাছে গিয়ে বললাম, শাড়ি পরতে পারো না? উত্তর আসলো যে না, আমি শিখে দিচ্ছি, মন দিয়ে দেখো। আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি শাড়ির এক মাথা আমার কাঁধের উপর রাখলাম। তারপর আয়নাকে বললাম, আগে কোমরের চারপাশে শাড়ি গুজে নিবা। আমি শাড়ি গুজতেই আয়না শো শো করে নিঃশ্বাস নিচ্ছে, আর শাড়ি গুজতেই আয়নার তলপেটটা বারবার কেঁপে উঠছিল। আমি বুঝলাম এটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু পড়ে গেছে মানকে চিপায়। তখন আমি বললাম, প্রথমে শাড়ির আঁচলের অপর প্রান্ত কোমরের সাথে জড়াবে, এমনভাবে করতে হবে যেন শাড়ির আঁচল বাইরের দিকে থাকে। চেষ্টা করবা একেবারে গুজে ফেলতে, তা না হলে শাড়ি পরাটা অগোছলা দেখাবে। আয়না মাথা নেড়ে হ্যাঁ বলল। এইভাবে পুরো কোমরে একবার শাড়ি জড়িয়ে নিবা, এখন কুশি যেতে হবে। দ্বিতীয়ত আরেকবার শাড়িটা নাভির বাম পাশ দিয়ে কোমরের সাথে পেঁচিয়ে নিবা, কিন্তু নাভির ডান পাশে এসে থেমে যাবে। এবার ইচ্ছে করে নাভিটা ছুঁয়ে দিলাম। আয়না শিরশিরে উঠল। এবার বাঁ হাতে তালু দিয়ে শাড়ি ধরতে হবে এবং একটি একটি করে কুশি দিতে হবে। এভাবে 5-6টা প্লেট দিবা। তারপর সবগুলো প্লেটের মাথা একসাথে নিয়ে একবার পেটিকোটের ভিতরে গুজে ফেলতে হবে। এইভাবে পেটিকোটের ভিতরে গুজতে আয়না আমার হাতখানা ধরে ফেলে আর ছোটো ছোটো নিঃশ্বাস ফেলতে থাকে, কিন্তু আমি বুঝতে পারছি এগুলো ঠিক না, তাই আবারও গলা কাশি দিলাম। তারপর শোনো, প্লেটগুলো গুছিয়ে নেবে এভাবে। তৃতীয়ত সবগুলো প্লেট একসাথে করে সেফটি পিন দিয়ে পিন করলে সুন্দর ভাঁজ হয়ে থাকবে, আর অবশ্যই নাভি থেকে এতটুকু দূরে পিন লাগাতে হবে। তারপর আঁচল ঠিক করবা। সবশেষে বাকি শাড়ির বাঁ কাঁধের উপর সারিয়ে দিয়ে সুন্দর ব্রুজ কিংবা পিন লাগিয়ে নেবা।
আর হ্যাঁ, যদি তুমি নর্মাল বাসায় শাড়ি পরতে চাও তাহলে পিন এইসব এত রঙের দরকার নেই। আর যদি কোনো অনুষ্ঠানে যেতে চাও এইভাবে পরে যেতে পারো। এখন পড়তে পারবে তো? পারবো। আমি তো শিখিয়ে দিলাম, এখন আমাকে কি দিবা? আয়না ইশারা দিয়ে চোখ বন্ধ করতে বলল। আমি খুব কৌতূহলবশত চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই আমি কারো ঠোঁট আমার গালে অনুভব করলাম। চোখ খুলে দেখি আয়না। আয়না লম্বা একটা উম্মা দিয়ে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। আমি অবাক হয়ে গাল ধরে দাঁড়িয়ে রইলাম। আর এটা কি হলো? আমি পুরো 5 মিনিট দাঁড়িয়েছিলাম ওভাবেই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ আয়নার প্রতি আমি কেমন দুর্বলতা অনুভব করছি। আর আয়না আমার প্রতি কেমন জানি ধ্যাত ভাবতে মাথা ধরে আসছে। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। আয়নাকে আর প্রশ্রয় দেওয়া যাবে না বলে আমি রুম থেকে বের হয়ে যাই। এমন সময় মায়ের ডাক। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ, আয় বাবা। হ্যাঁ বলো মা। বৌমা সম্পর্কে তো কিছু বললি না বাবা। ও কে, বাড়ি কোথায়, বাবা মা কেউ তো আসলো না, আর তুই তো শ্বশুর বাড়ি গেলি না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এখন কি বলবো? কোনো কথা না বলে আমি চুপ করে ভাবছি। কিরে, চুপ করে আছিস কেন? মায়ের কথায় আমার ধ্যান ভেঙে গেল। কিছু বলতে যাব এমন সময় আয়না চায়ের কাপ নিয়ে হাজির। আয়নাকে দেখে আমি রেগে ফেটে পড়ছি মনে মনে। ও বৌমা, তুই আসছিস, ভালোই হলো। কেন মা, কিছু বলবেন? হ্যাঁ, আমার কাছে বস। শোন, তোর বাড়িতে কে কে আছে? মা হঠাৎ প্রশ্ন করায় আয়নার হাসি মুখটা চেপে কিছুটা কালো হয়ে গেল। আয়নাও চুপ করে আছে। কিরে, তোরা চুপ করে আছিস কেন? আসলে মা ওর আমাকে থামিয়ে দেয় না বলল। আমি বলছি মাকে। আয়না তখন মাকে জড়িয়ে ধরে বলল কিছুটা কাঁদো কাঁদো কণ্ঠে। আমার কেউ নেই, ছোটবেলা থেকে আমি এতিম। হায় হায়, তুই সেটা আগে বলিস নাই কেন? নীল, আয়না যা বলছে তা ঠিক। আমি আয়নার কথায় সায় দিলাম। তা আগে বলিস নাই কেন? আমি বিড়বিড় করে কি বলবো খুঁজে পাচ্ছি না। তখন আয়না বলল, যদি আপনি কিছু বলেন, বকাবকি করেন, তার ভয়ে। মা তখন কিছুটা রেগে যায়। এই ছাগল, তুই আমাকে এই ছিলি, আমি বকাবকি করব? মা, ভয়ে বলিনি, প্লিজ রাগ করো না, ভুল হয়ে গেছে। আচ্ছা শুন, বৌমাকে কোনো দিন কষ্ট দিবি না। এমন বউ কিন্তু হাজারে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। মা কথা বলতে বলতে আলমারি থেকে একজোড়া স্বর্ণের বালা বের করে দিল। আয়না তো অবাক। মা, আমার লাগবে না। লাগবে না মানে? এইগুলো আমার শাশুড়ি দিয়েছেন, তাকে আবার তার শাশুড়ি দিয়েছেন, আর আমি তোকে দিলাম, তুই আবার তোর বৌমাকে দিবি। মা নিজের হাতে আয়নাকে পরিয়ে দিল। আমি চাই, কাজ আছে। যা। আয়নার সাথে আমি উঠে যেতে চাইলে, নীল বস, কথা আছে। আয়না চলে গেল। তখন মা আমাকে বলল, নীল শোন বাপ, আয়নাকে কোনোদিন কষ্ট দিস না, ও তো অনাথ, আর ওর মতো লক্ষ্মী একটা মেয়ে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। ডাক্তার কি বলেছে জানিস? ডাক্তারের কথা শুনে আমার বুক ভয়ে কেঁপে উঠল। ভয়ে ভয়ে আমি জিজ্ঞাসা করলাম, মা কি বলেছে? আমি নাকি অনেকটাই সুস্থ। মায়ের কথা শুনে আমার বুকের উপর থেকে পাথরটা সরে গেল। মা আরো বলল, কিছুদিন পর আবার যেতে বলেছে ডাক্তার, কিছু টেস্ট করবে। ডাক্তার বলেছে মনে হয় আমার রোগটা নাকি ভালো হতে পারে। আমি আমার মাকে জোরে জোরে কাঁদতে লাগলাম। মা, আমি তোমাকে হারাতে চাই না। আরে পাগল, কিছু হবে না আমার। আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে রুমে পাঠিয়ে দিল। রাত 10টা বাজে। আমি রিমের সাথে এসে কথা বলছিলাম। আয়নাতে খেয়াল করলো রিমের সাথে কথা বলতে দেখে আয়নার হয়তো ভালো লাগছিল না, তাই আয়নার রুমে টিকে থাকতে না পেরে বাইরে যাচ্ছে আবার আসছে। তাই আমি খুব ভালোভাবে খেয়াল করলাম। আমি কথায় কথায় মজে গেছি রিমির সাথে। এমন সময় মা আসলো। মাকে দেখে আমি ফোনটা কেটে দিলাম তাড়াতাড়ি। মনে মনে ভাবলাম এই সময় তো মার ঘুমানোর কথা, কিন্তু আমি পরক্ষণে বুঝতে পারলাম মাকে রুমে নিয়ে আসা কার কাজ। মা কিছু কথাবার্তা বলে চলে গেল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 20টা মিস কল রিমির। আমি ফোন দিতে বারবার কেটে দেয়, কারণ সে রেগে গেছে। আবার কল দিই, তখন রিমি রিসিভ করে ইচ্ছে মতো বকাবকি করে আমাকে। আমি রেগে আছাড় দিয়ে ফোনটা ভেঙে ফেলি। তাই দেখে আয়না ভয়ে দাঁড়িয়ে যায়। কাছে গিয়ে বলল, ফোন ভাঙলেন কেন? আমি রাগ কন্ট্রোল করতে না পেরে বলার সাথে সাথে আয়নার গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দেই আয়নার নরম গালে। তখন আয়নার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে। কিন্তু আমি আবার আয়নার কান্না দেখে আয়নাকে কষে আরো 2টা থাপ্পড় মারলাম। তার কারণ হলো আয়না মাকে ডেকে নিয়ে আসছে, যাতে আমি ফোনে না কথা বলতে পারি। এবার আমি আয়নার গলাটা এক হাত দিয়ে চেপে ধরে চোখ রাঙিয়ে বললাম, তোকে টাকা দিয়ে ভাড়া করে আনছি,
কিন্তু তোকে আমার পার্সোনাল কোনো কাজে নাক গলানোর অধিকার দেয়নি। আমি গলা ধাক্কা দিয়ে আয়নাকে বিছানায় ফেলে দেই, তারপর রুম থেকে বের হয়ে চলে যাই। রাত 11টায় রিমির বাসার নিচে গিয়ে আমি ফোন দিই রিমিকে। হ্যালো, এই তোরা যে কতগুলো বকা দিলাম, তো লজ্জা নেই? আমি তোমার বাসার নিচে, যা বলার নিচে এসে বলো। ওই বুড়া বেটা, তুই আমার বাসার নিচে কি করস? আমি কি বইরা বেটা? কি এসব বলো? মাথা ঠিক আছে তোমার? ওই আর একটা কথা বলতে তোরে কিন্তু গিয়ে মায়ের বউ শুরু করবো বলে দিলাম। মারার জন্য তাকে নিচে নামতে হবে, তারপর মারো। আমি নিচে গেলে তুই আমাকে পটিয়ে ফেলবি, তাই আমি যাব না। তাহলে একটা বালিশ পাঠিয়ে দাও। কেন? থাকবো এখানে। তোরে যদি না খাইছি রে নীল, দাঁড়া আসতাছি। একটু পর দেখি জান পাখিটা রেগে লাল হয়ে ঝাড়ু হাতে করে নিয়ে আসছে আমাকে মারতে, কিন্তু আমি গাড়িতে গা হেলিয়ে দাঁড়িয়ে আছি, কোনো নড়চড় করছি না। আমার মধ্যে কোনো ভয়ভীতি না দেখে রিমি বলে উঠলো, কি দৌড় দেস না কেন? আমার হাতে ঝাড়ু দেখিস না? আমি বললাম, তোমার হাতে ঝাড়ু তো আমার কি, পারলে ঝাড়ু দিয়ে পেটাও। আমি কিন্তু বাড়ি দিলাম। বলতে বলতে প্রায় একদম কাছে চলে আসছে, আর আমি এই সময় খপ করে রিমির হাত দুটো ধরে ফেললাম, ঝাড়ু ফেলে দিই, আর রিমির হাত ধরে হালকা ধাক্কা দিয়ে গাড়ির সাথে রিমির পিঠ লাগিয়ে দিই। আর আমি রিমির কাছাকাছি ঘেঁষে একদম দাঁড়াই, যাতে রিমি না যেতে পারে। দুজন একদম কাছাকাছি, যাকে বলে মুখোমুখি, দুজনের মুখ ছুঁইছে এমন অবস্থা। একটু ধস্তাধস্তিতে রিমি হাঁপিয়ে গেছে। রিমির গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমি চোখে চোখ রেখে বললাম, খুব রাগ তাই না? এখন দেখাও কত রাগ। রিমি নড়াচড়া করতেই রিমির নাকের সাথে আমার নাক ঘষা লাগে। তখন রিমি আমার দিকে তাকিয়ে আছে শান্ত হয়ে। আমি ইচ্ছে করেই রিমির নাকের সাথে নিজের নাকটা ঘষা দিই। এমন সময় রিমি বলল, কি হচ্ছে? ছাড়ো, কেউ দেখে ফেলবে। এত রাতে কে আসবে এখানে? এই জন্যই তোমার কাছে আসতে চাই না, কাছে আসলেই কেমন করো জানি, আমাকে বশ করে ফেলো। আমার গাটা রিমির গায়ের সাথে লেগে আছে। আমি রিমিকে ছেড়ে দিয়ে বললাম, যাও। ধরে রাখছে কি? রিমির আধা হাসি মুখটা নিমিষে কালো হয়ে গেল। রিমি মনে মনে বলে, পাগলটা কি বুঝেও না কি বলতে চাইছি? আমি অভিমানে নিচের দিকে তাকিয়ে আছি। এমন সময় ধাক্কা দেখেও গাড়ির সাথে মিশে ফেললো মনে হয়। তাকে দেখলাম রিমি। কিছু বলার আগেই রিমি আমার দুই ঠোঁট বন্ধ করে দিল। রিমির নরম ঠোঁট দিয়ে এই প্রথম রিমি আমাকে ভালোবাসার স্পর্শ রেখে দিল আমার ঠোঁটে। কিছুক্ষণ পর মুখটা তুলে রিমি বলল, এবার হ্যাপি তো? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, পলক যেন পড়ছে না। এমন সময় কেউ একজন মোবাইলের ফ্ল্যাশ আমাদের মুখে মারলো আর বলল, ভাই আপু, এবার কি দুজনের চোখ স্পষ্ট দেখা যাচ্ছে? আমি আর রিমি দুজনেই দুদিকে ছিটকে পড়লাম। কি ব্যাপার, সরে গেলে কেন তোমরা? ভাবি, তুমি এখানে কেন? আমি এত রাতে চোখ দেখা দেখি কবে থেকেই চোখ দেখা। এই ভাই, আপনি কে? হ্যাঁ, এরপর আসলে কয়েল নিয়ে আসবেন। আমি নীল, কিন্তু ভাবি কোয়েল মানে? ও, তুমি ওই নীল? কয়েল চিনো না? ওইখানে দাঁড়িয়ে সেই কখন থেকে পাহারা দিচ্ছি। এত বড় বড় হেলিকপ্টারের মতো মশা ভাই। তার মানে তুমি ভাবি? ওই চোখ দেখা দেখি দেখছি, আর কিছু না। আর শুনো নীল, এরকম রাত করে এসো না, তুমি যাও, এখন অনেক রাত হয়েছে। আমি যাব। তখন ভাবি বলল, এই দাঁড়াও। আমি ঘুরে তাকাতেই তোমার ঠোঁটে রক্ত মনে হচ্ছে। আর একটু ব্যথা অনুভব হচ্ছে। আমি বুঝতে পারলাম কি হয়েছে, তাই সারা না দিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম। ভাবি রিমিকে বলল, এটা কি কলি? বেচারা এখন মানুষকে কি বলবে? রিমি লজ্জা পেয়ে চলে গেল। প্রায় রাত 12টা বাজে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আয়না ঘুমায়নি, কারণ আমি রেগে বাইরে গেছি, সেই চিন্তায় ঘুমোতে পারছে না। কলিং বেলের শব্দ শুনে আয়না দৌড়ে চলো দরজা খুলতে। আয়না দরজা খুলে দেখলো আমি খুব হাসি খুশি, তাই নিজের মুখটা ভার করে রাখলো না। জোর করে হাসি মুখ ফুটেই আমার পেছন পেছন রুমে আসলো। আমি তখন যেতে যেতে বললাম, আই এম সরি, আসলে আমার রাগ হলে আমি কন্ট্রোল করতে পারি না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ঠিক আছে, আমার সীমা কোন পর্যন্ত তা বোঝা উচিত ছিল। প্লিজ রাগ করে থেকো না। আয়না শুধু চুপ করে রইল। দুজনে রুমে গেলাম। আয়না জিজ্ঞাসা করলো, আপনি কোথায় গিয়েছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আপনি মিথ্যা বলছেন। কি করে বুঝলে? আপনার গা থেকে ফিমেল পারফিউমের ঘ্রাণ আসছে, তখন বললো আপনার ঠোঁট কাটা। কথাটা বলার সাথে সাথেই আমি ঠোঁট চেপে ধরলাম হাত দিয়ে। তুমি যা ভাবছো তা না, ওই রেস্টুরেন্টে বসেছিলাম ফ্রেন্ডদের সাথে, কি কাটা চামচের জোর করে দেখলো, দেখে বলল, এটা কাটা চামচ, যা বুঝাবেন তাই না? বলে আয়না রেগে রান্নাঘরে দেখে গেল। একা একা বকবক করতে করতে আমি কান পেতে শোনার চেষ্টা করলাম কি বলে। শুনতে পেলাম আয়না যা বলছে আমাকে,
আমাকে ভাড়া করে নিয়ে আসতে, বলে রাতের শান্তিতে ঘুমাতেও দিবে না। একেবারে বিশ্ব প্রেমিক হয়ে গেছে। আর অনেক কিছু বলছে। একটু পর আগুনের মতো গরম পানি নিয়ে এসে হাজির হলো। গরম পানি নিয়ে এসে বলল, এই নেন, রাতে তো শান্তিতে ঘুমাতে দিবেন না। গরম পানি দিয়ে কি হবে? জানেন না কি হবে? এত বড় হয়েছেন, হাওয়ায় জলাতঙ্ক হবে। আমি অবাক হলাম। আরে সেটা তো কুকুরে কামড়ালে হয়। আয়না এবার সুন্দর মুখখানা রেগে লাল করে বলল, আরে জলাতঙ্ক তো হয় কুকুরে কামড় দিলে, মানুষ কামড়ালে এটা হয় নাকি? এটা তো প্রথম শুনছি। আয়না মনে মনে বলল, মানুষরূপী কিছু কুকুর আছে, সেগুলো কামড়ালে জলাতঙ্ক হয়। যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। রিমি কিস করে আয়নার খুব লাগছে, তাই আয়না এত জ্বলছে। আয়না যে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, তা গরম পানি দিয়ে কী করবে? এই গরম পানি আপনার মুখে ঢালবো। আমি গরম পানির দিকে তাকিয়ে দেখলাম পানিটা অনেক গরম। আমি ভাবলাম যে রাগী মেয়ে না জানি কি করে বসে, তাই আস্তে আস্তে কেটে পড়া ধান্দা করলাম। আয়না কিছু একটা নিতে আলমারির কাছে যায়। এই সুযোগে আমি উঠে দৌড়াই সোজা অষ্টমীকে দরজা লক করে বসে থাকি। আমি আয়নাকে কিছু বলতেও পারছি না। যদি মাকে বলে দেয় তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। আমার কষ্ট হলো আয়নার এই পাগলামিকে প্রশ্রয় দিতে হচ্ছে। আয়না এসে দেখে আমি নেই। কই গেল খুঁজে পাচ্ছে না। খাটের নিচেও দেখলো। পরে অষ্টমীর দিকে গেল, দেখলো ভিতর থেকে লক করা। বুঝলো এত রাতে আমি ছাড়া তো কেউ নেই। এই নীল ভাইয়া, আপনি বের হন। না, তুমি গরম পানি ঢালবে? না, বের হন। আগে কথা দেন। কিচ্ছু করব না, বের হন। আমি বের হলাম। এত ভয় কিসের? চলেন রুমে যাই। আচ্ছা একটা কথা বলি। বলেন। আমার জিভ আমাকে কিস করেছে, তাতে আপনার এত ফাটছে কেন? আয়না কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এই বাড়ির বউ। মা আমাকে দায়িত্ব দিয়েছে এই পুরো বাড়িটা ঠিক রাখতে, আর আপনাকেও। এখন যদি কাল সকালে মা জিজ্ঞেস করে, বৌমা নীলের ঠোঁট কাটলো কিভাবে, তখন যদি বলে দেই এই হয়েছে, তখন কি হবে ভাবছেন? আয়নার কথা শুনে আমি চুপসে গেলাম। আর কোনো কথা বলতে পারলাম না। আমি চুপচাপ শুয়ে পড়লাম। আয়না প্রতিদিনে নেমে যেতে শুয়ে পড়লো। সকাল 9টায় চেনা কণ্ঠে ঘুম ভেঙে গেল আমার। আমি শুয়ে থেকে কান পেতে কণ্ঠটা শোনার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর, আরে এ তো রিমির গলা বলে মনে হচ্ছে। আমি উঠে দেখার জন্য রুম থেকে এগিয়ে যাই। এ তো রিমি, কিন্তু এত সকালে বাসায় কি করছে? তাও নীলার সাথে কথা বলছে। নীলা রিমিকে চেনে, এর আগেও আসছে আমার বান্ধবী সেজে, আর আজও এসেছে। আমি পালাতে যাব, এমন সময় রিমির চোখে চোখাচোখি হয়ে যায়, আর আমি ধরা পড়ে যাই। রিমি আমাকে দেখে চোখের ভুরু কুঁচকে তাকায় রেগে, কারণ আমি খালি গিয়েছিলাম তা দেখে রিমি রেগে যায়। এদিকে আয়না নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। রিমি আসছে সেটা দেখেই নেয় না। যদি দেখতো তাহলে একবার হলো আমার কাছে আসতো। কিছুক্ষণ পর আয়না নাস্তা রেডি করে উপরে আসলো আমাকে ডাকতে। আর মা বলেছে একজন গেস্ট আছে, নীলার বান্ধবী, তাকে ডাকতে। কিন্তু উপরে এসে রিমিকে দেখে আয়নার খুব রাগ হয়। আর দেখে আমি আর রিমি চোখে চোখ রেখে কথা বলছি দূর থেকে, আবার কখন ইশারায় কথা বলছি। আয়না রিমিকে কিছু বলতে না পেরে আমার সামনে এসে দাঁড়ায়, কিন্তু আমি রিমিকে দেখে মগ্ন ছিলাম। আশেপাশে কে আসলো তা দেখারই সময় নেই। আয়না আমার সামনে এসে দাঁড়ালে আয়নার মাথা আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই, কিন্তু এতে আয়নার প্রচুর রাগ হয়, তাই আমার পায়ের উপর দেয় এক পাড়া। আমি ব্যথা পেয়ে ও বলে উঠলাম। রিমি আবার ওইটা দূর থেকে দেখে ফেলে। ওদিকে রিমি রাগে সাপের মতো ফুলতে থাকে। আমি তো বেচারা পড়লাম এক মহাবিপদে। কোন দিকে যাব এখন? কিছু না ভেবেই আমি নাস্তার টেবিলে যাই। একটু পর সবাই নাস্তার টেবিলে একত্রিত হই। আমি আমার মতো নাস্তা করছি, এমন সময় মা আমার দিকে তাকিয়ে আছে। আমি মায়ের দিকে তাকিয়ে, মা কিছু বলবা? মা চশমা ঠিক করে বলল, নীল তোর ঠোঁটে কি হয়েছে? আমি মনে মনে বললাম, এবার কি বলবো বুঝতে পারছি না তো। এমন সময় আয়না বলে উঠলো, মা ওই তো কাল ফ্রেন্ডের বাসায় গিয়েছিল। আরে ধরা খাওয়াই দিবে নাকি? তা কাটলো কিভাবে সেটা জানতে চাইছি আমি। মা ওর ফ্রেন্ডের বাসায় একটা কুকুর ছিল, সেটাই নাকি কামড়িয়েছে। আমি মনে মনে বলছি, এবার হবে আসল খেলা। আমি শেষ। রিমি তো রেগে একদম বোমা, শুধু মায়ের জন্য পারতে পারছে না। কি সাংবাদিক কথা! না মা, কিচ্ছু হবে না। মা পোষা কুকুর ছিল, কিচ্ছু হবে না। এবার রিমি রেগে উঠেই গেল। রাগ এমনভাবে হাঁটছে ধপাস ধপাস করে। কি রে নীলা, তোর বান্ধবী চলে গেল যে? নীলা কি বলবে ভেবে পাচ্ছে না। নীলা আর আমি দর্শক হয়েছিলাম। নীলা বলল আমতা আমতা করে, মা ওর বাসা থেকে ফোন দিয়েছিল, তাই চলে গেছে। আমাকে তো বলে গেল না। মা খুব তাড়া ছিল হয়তো। আমার গলা দিয়ে খাবারই নামছে না। একমাত্র নীলাই জানে যে আমাকে কত বড় প্রবলেম ফেস করতে হবে।
মা নাস্তা শেষ করে উঠে গেল। তখন আমি আয়নাকে বললাম, এইসবের কোনো মানে হয়? এবার আয়না বলল, চুপ থাকেন, না হলে মাকে বলে আপনার নাভিতে আর পাছায় 14টা ইঞ্জেকশন দেওয়াবো। ইঞ্জেকশন কেন? কুত্তায় কামড়ালে যে মোটা মোটা সুই দিয়ে 14টা ইঞ্জেকশন দিতে হয়, জানেন না? ভাইয়া তোদের কথা বুঝতে পারলাম না কিছুই। চুপ, তোর বুঝতে হবে না। নীলাপু, আমি তোমাকে পরে সব বলবো। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে যাবো বলে গাড়ির কাছে গিয়ে দেখতে পেলাম রিমি আর নীলা বসে আছে। রিমিকে দেখে আমার আত্মার জন্য পানি নেই। রিমি ড্রাইভিং সিটের পাশের সিটে বসা। চলো, আজকে ড্রাইভারটাও নেই, তাহলে তো পিছনে বসতে পারতাম। আমি ভয়ে ভয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। নীলা পিছনের সিটে বসা। তখন রিমি বলল, নীল, আমার ফোনটা তোমার রুমে ফেলে আসছি, একটু নিয়ে আসবা? আমি নিয়ে আসি। না নীলা আপু, তুমি একটু যাও, তোমার ভাইয়ের সাথে আমার একটু কথা আছে। নীলা গাড়ি থেকে নামার সাথে সাথে বাঘিনীর মতো থাবা দিয়ে আমাকে ধরে শার্টের কলার ধরে একদম আমার কোলে উঠে বসলো। আরে ওই শালা, তোর ভাড়া করা মেয়ে আমাকে কুত্তা কয়, তুই কিছু বলতি না? তুই চুপ ছিলি কেন? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? নীলের চুলে ধরে টানতে টানতে এসব বলে। আমি তো কোনো রকম বললাম, আগে তো বলতে দাও। ওই, তুই কোনো কথাই বলবি না, ইচ্ছে মতো তোকে আগে মারবো, তারপর তোর সাথে কথা। আমার খুব লাগছে, কিন্তু তুমি চুল ছেড়ে দাও। তোর চুল সবগুলো তুলে ফেলবো আমি। বলে আর একটু জোরে দিল টান। ও লাগছে তো রিমি। এই তোর চুল এত শক্ত কেন? উঠে না কেন? সেটা কি আমি জানি? রিমি খুব রেগে আছে, মুখ লাল হয়ে গেছে। রিমি চুল ছেড়ে আমার গলা চেপে ধরে, কিন্তু রিমির চোখের পানি টলমল করছে, যে কোনো সময় কান্না করে দিতে পারে। ঠিক তখনই রিমিকে নিজের আয়ত্ত করে ফেলি আর বুকে শক্ত করে জড়িয়ে ধরি। আমি রিমিকে খুব শক্ত করে জড়িয়ে ধরায় রিমি আমার বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলে। কেঁদেই চলেছে রিমি। তুমি কেন এমন করো? তুমি কেন কিছু বললে না? রিমির চোখের পানি দেখে আমার চোখের কিনারে পানি চলে আসছে, কিন্তু আমার চোখের পানি লুকিয়ে রাখলাম। রিমির মুখটা নিজের বুক থেকে তুলে চোখের পানি মুছে দেই আর বললাম, সব ঠিক হয়ে যাবে। তার আগে তুমি ওই মেকআপ বিদায় করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তার জন্য তুমি যা বলবা আমি তাই করব। তোমার মায়ের যত সেবা করা লাগে সব আমি করব। তুমি যা যা বলবা আমি তাই করব। এইটুকু এখন বুঝলা? আগে বুঝলে আর এত সব হতো না। আগে কি জানতাম আমার ভালোবাসার ওপর কেউ ভাগ বসাবে? সত্যি, মেয়েরা একবেলা কম খাবে, পড়বে, কিন্তু নিজের প্রিয় মানুষটার ভাগ কাউকে দিবে না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি করব। রিমি কেঁদেই চলেছে। এমন সময় নীলা নখ দিল। তোদের মারামারি শেষ হলো? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। নীলা এসে পেছনে সিটে বসলো। রিমি নিজের সিটে বসে আমার কাঁধে মাথা দিয়ে কাঁদছে, শুধু চোখের পানি পড়ছে। নীলাকে দেখে আমি রিমির মাথা নিজের কাঁধ থেকে তুলতেই আমার হাত ঝাটকানি দিয়ে ফেলে দেয়। আমি নীলাকে কলেজে নামিয়ে দিলাম আর রিমিকে বাসার সামনে নামিয়ে দিলাম, কিন্তু রিমি নেমে গেল কিছু না বলেই। আমি কিছু আর বললাম না, অফিসে চলে গেলাম। যেভাবেই হোক আয়নাকে বাড়ি থেকে সরাতেই হবে, কিন্তু কি করে? সরাতে গেলে মা অনেক রাগ করবে, কারণ আমি যে প্রতারণা করেছি। আমি আয়নার প্রতি কিছুটা দুর্বল, কারণ মায়ের জন্য যা করেছে তা হয়তো অন্য কেউ কোনোদিন করতো না, তাই আয়নাকে কিছু বলতে পারছি না। ওই দিন অফিস শেষ করে আমি মনমরা হয়ে বাসায় ফিরলাম। আয়না কাজ করছিল, আমার দিকে তাকিয়ে দেখলো আমার মুখটা শুকনো আর কালো। আয়না ভাবলো হয়তো রিমির সাথে কিছু হয়েছে। আয়না কিছু বলল না, কারণ আমার মন খারাপের কারণ সে নিজেই। সেদিন আমি কারোর সাথে কথা বলিনি, সারাদিন রুমেই ছিলাম। আমি রাতে খেয়ে চুপচাপ শুয়ে পড়ি। আয়না যেদিন থেকে আমার রুমে ঘুমায় সেদিন থেকে আমি রুমের লাইট অফ করি না, কিন্তু আজ আয়নাকে লাইট অফ করতে বললাম। এদিকে রিমি বাসা থেকে বেরোচ্ছে না, আমার ফোনটাও রিসিভ করছে না। অফিসে গিয়ে রিমিকে ফোন দিই, কিন্তু রিমি ফোনও ধরে না। আমি বাড়ি এসে অনেকবার ফোন দিই, কিন্তু রিমি রিসিভ করে না। মাঝরাতে আয়নার ঘুম ভেঙে যায় কারো ভেবে কান্নার শব্দে, কিন্তু কে কাচ্ছে? আয়না ভালো করে কান পেতে থাকে, কিন্তু কান্নার আওয়াজটা আমার থেকে আসছে সেটা বুঝতে পারে। আয়না লাইট জ্বালানোর সাথে সাথে আমি কম্বল মুড়ি দিলাম, আর কোনো কান্নার শব্দ নেই। আয়না আমাকে বুঝতে দেয় না যে আমাকে কান্না করতে দেখেছে, তাই ওয়াশরুমের দিকে যায় আয়না। কিছুক্ষণ পরে সে শুয়ে পড়ে লাইট অফ করে। আয়না ভাবলো তার কারণে আজ আমার চোখে পানি। নীল আমার জন্য অনেক করেছে, তার প্রতিদান আমি এইভাবে দিতে পারি না। এটা ঠিক, আমি নীলকে ভালোবেসে ফেলেছি। সবাই যে ভালোবাসা পাবে তা কোথাও লেখা নেই। এসব ভাবতে ভাবতে আয়না ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে আয়নার ঘুম ভাঙতে দেখে আমি ফোনে কারোর সাথে কথা বলছি। আয়না কথাগুলো শোনার চেষ্টা করে। কথাগুলো ছিল এমন, তোকে আমার বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা লাগে, তুই এত বাজে ছেলে জানতামই না, তুই আয়নাকে কোনোদিনও পাবি না, তুই একটা অসহায় মেয়ের পিছনে কেন লেগে আছিস? আয়নার আর বুঝতে বাকি রইল না ফোনের ওপাশে কে। ফোনের ওপাশের লোকটা হচ্ছে সোহান। এর মধ্যে আমি চিল্লে উঠলাম, তুই আমাকে মারবি?
পারলে মেরে দেখাস, কিন্তু তারপরেও তুই পাবি না আয়নাকে। আয়না বুঝতে পারলো তাকে কেন্দ্র করে আমার সমস্যা তৈরি হচ্ছে। আয়না এটাও ভাবলো সোহান একটা বাজে ছেলে, যা ইচ্ছে তাই করতে পারে, যদি আমার কোনো ক্ষতি করে দেয়। তাই আয়না উঠে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আমি বাধা দেওয়ার পরেও আয়না ফোনটা কানে ধরে। হ্যালো, আমি আয়না বলছি। আপনি কি চান তা আমাকে বলেন। আমি আবারও বাধা দিই, কিন্তু মানে না আয়না। তখন সোহান আয়নাকে বলল, সুন্দরী, আমি যা চাই তা হলো তোমাকে আমার সাথে হোটেলে 1 ঘন্টা সময় কাটাতে হবে, না হলে নীলকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। আয়না 30 সেকেন্ড চোখ বন্ধ করে ভাবলো, তারপর কিছু বলতে যাবে। আমি ফোনটা কেড়ে নিলাম। সোহান আমাকে বলল, কাজটা ভালো করলি না। আমি ফোনটা কেটে দিয়ে আয়নাকে বললাম, আমার হাত থেকে ফোনটা নিলে কেন? আর আমার পারমিশন ছাড়া কখনো বাইরে যাবে না। কেন আপনার থেকে পারমিশন নিতে হবে? আমার বাড়িতে যতদিন আছো ততদিন নিতে হবে বলে আমি ওয়াশরুমে গেলাম। আর আয়না নাস্তা রেডি করতে চলে গেল, কিন্তু আমি ওয়াশরুম থেকে বের হয়ে নাস্তা না করে অফিসে চলে গেলাম। তাই দেখে মা বলল, বৌমা, নীলের কি হয়েছে? 20 মিনিট পরে ফোন আসলো, আমি অ্যাক্সিডেন্ট করেছি। আয়নার নীলা বের হয়ে গেট পর্যন্ত যেতেই আমি চলে আসি। নীলা আমাকে ধরে, ভাইয়া, তোর কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি, সামান্য একটু লেগেছে। কিছুক্ষণ পর আয়নার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আয়না না চাইতেই হঠাৎ রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বাজে বাসে একটা কথা বলে উঠলো। আয়না বুঝতে পারলো যে এটা সোহান। তারপর আয়না বলল, আপনি আমার নাম্বার কই পাইলেন? নাম্বার কই পাইলাম সেটা বড় কথা না, আজ যে তোমার নাগর অল্পের জন্য বেঁচে গেছে, নেক্সট টাইম ছাড়বো না। তার আগে যদি তুমি... বলার আগে ফোনটা কেটে দিল আয়না, কারণ আমি রুমে প্রবেশ করেছি। কার সাথে কথা বলছিলে? বাড়িতে টাকা পাঠাতে হবে? না। আচ্ছা, আমি কি বাইরে যেতে পারি? কেন? আমার পার্সোনাল কাজ আছে। কি পার্সোনাল কাজ আমাকে বলো। আমার সব পার্সোনাল শোনার অধিকার আপনার নেই। আমি আপনার বিয়ে করা বউ না যে সব বলতে হবে। তার থেকেও বেশি, সো আমাকে বলতেই হবে। বলছি না বলবো না, এই জন্য যদি চুক্তি বাতিল করেন তাহলে করেন। আমি দেখলাম আয়না খুব রেগে গেছে, তাই বেশি কিছু আর বললাম না। আয়না রুম থেকে বের হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার রুমে এসে আমাকে বলল, আমি কিছু কথা বলতে চাই যা আপনাকে শুনতে হবে। বলো। আপনি রিমি মেয়েটাকে বিয়ে করবেন না। আয়নার এমন কথা শুনে আমি আয়নার দিকে তাকাই। আমি কিছু বলবো তার আগে আয়না বলল, এটা বলবো না যে রিমিকে রেখে আমাকে বিয়ে করেন। আমি বলতে চাইছি রিমি মেয়েটা ভালো না। কিভাবে বুঝলে? যদি রিমি আপনাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে অন্য একটা মেয়ে ভাড়া করে এনে অভিনয় করতে পারতো না। সে নিজেই আপনাকে বিয়ে করত। আর সে তো আপনার পরিবারের কাউকে ভালোবাসে না। এটা তুমি ভুল বললে। কেন? আপনি তো বলেছিলেন সে আপনার মায়ের সেবা করতে চায় না, মডার্ন মেয়ে, শাশুড়ির সেবা টেবা এইসব করতে পারবে না, আরও অনেক কিছু বলেছিলেন। আপনার মা এখন অনেকটাই সুস্থ, রিমিকে বিয়ে করে আরও অসুস্থ করবেন না। কথাগুলো বলে যখন চলে যাবে তখন আমি বললাম, রিমি এখন সব করতে রাজি। তাহলে তো ভালোই, আপনার আর কোনো চিন্তা নেই। আমি আয়নার চোখে আষাঢ়ের মেঘ দেখতে পেলাম, যে কোনো সময় বর্ষা নামতে পারে। কিন্তু মা এসে পড়াতে মেঘগুলো চোখের আকাশেই শুকিয়ে গেল। মা এসে আমাকে বলল, কি হয়েছে নীল? আয়নাকে দেখলাম কেমন জানি। আয়না প্রায় 3 ঘন্টা পর বাসায় ফিরল। তখন প্রায় সন্ধ্যা। রুমে আসতে জিজ্ঞাসা করলাম, এতক্ষণ বাইরে কি করলে? কাজ ছিল। কি কাজ? পরে জানতে পারবেন। আচ্ছা, আপনাকে এখন আমার সাথে বের হতে হবে। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। কোনো কথা বলতে পারবেন না, আর সাথে কিছু টাকা নিয়ে বের হবেন। তারপর আমাকে নিয়ে বের হলো শপিং করতে। আমি চুপচাপ আয়নার পেছন পেছন ঘুরছি, যা কেনাকাটা সব আয়না করছে। আমি কিছু বলতে গেলে আয়না বলে চুপ থাকেন। সব শেষে গাড়িতে করে বাসার দিকে যাচ্ছি। এমন সময় আয়না বলল, আপনি কোনো কথা বলবেন না। কেনাকাটা ছিল সব বিয়ের। নীলের মনে হচ্ছে কারো হয়তো বিয়ে। গাড়ি থামান। মাঝ রাস্তায় গাড়ি থামাতে বললে কেন? আচ্ছা, এখন যদি বলি আমাকে বিয়ে করতে আপনি করবেন? এটা কেমন কথা? আচ্ছা, আমাকে একটু হলেও ভালোবাসেন নাই? আয়না এসব এখন কেন বলছো? তুমি জানো রিমি আছে, তারপরেও? ওটা তো একটা চিটিংবাজ মেয়ে, নিজেরটাই শুধু বোঝে। তারপরেও রিমিকে বিয়ে করব, কারণ ও ভুলটা বুঝতে পেরেছে। কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না, এটা মনে রাখবেন। একদিন আমার জন্য বিন্দু পরিমাণ হলেও আফসোস করবেন। যখন আমার সাজানো থাক, বললাম না। বলে গাড়ি থেকে নেমে পড়ল আয়না। গাড়ি থেকে নামছো কেন? আমি একটা জিনিস ফেলে আসছি শপিং মলে। তাহলে আমিও যাই। না, আপনি সোজা বাড়ি যান, আমি নিয়েই তাড়াতাড়ি আসবো। আচ্ছা শোনেন, একটু গাড়ি থেকে নামেন। আমি গাড়ি থেকে নামতে আয়না শক্ত করে জড়িয়ে ধরলো আর পুপে পুপে কান্না করতে লাগলো।
আমার কাছে আয়নাকে অন্যরকম মনে হচ্ছে আয়নাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আয়না সরি বলে রিক্সা নিয়ে চলে গেল। আর আমি বাসায় এসে দেখতে পেলাম রিমি বাসায় মায়ের সাথে কথা বলছে। রিমির মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই এসেছে। আমি বিষয়টা বুঝতে পারলাম না, তাই রিমিকে ডাকলাম। তোমরা সবাই আমার বাসায়? বুঝলাম না তো কিছু। জানো না বুঝি আজ আমাদের বিয়ে? আমি আয়নাকে প্রথম খারাপ ভেবেছিলাম, কিন্তু ওর মতো মেয়ে হয় না। রিমির থেকে কথাটা শুনেই আমার মাথা ধরে গেল, হার্টবিট বন্ধ হওয়ার মতো অবস্থা। আমি সবাই বসে পড়লাম, মূর্তি হয়ে। কোনো কথা নেই আমার মুখে। আমার বুকটা অজানা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছি না। রিমি জিজ্ঞাসা করলো, আয়না কোথায়? তোমার সাথেই তো আসার কথা। চলে গেছে। আমি বুঝতে পেরেছি আয়না আর আসবে না। আয়না আমার জীবন থেকে অস্তিত্বহারা হয়ে যাবে ভাবতে পারছি না। তারপরও গাড়ি নিয়ে বের হব, তখন নীলা এসে হাজির। ভাইয়া, লাভ নেই, সে চলে গেছে আর ফোনটাও অফ। এদিকে বুক ভরা কষ্ট নিয়ে আয়না বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নিজের কষ্টটা কিছুটা হলেও ভুলে থাকার জন্য সারা রাত চোখের পাতা এক করেনি, শুধু কেঁদেছে। ভোরবেলা বাস আয়নার গন্তব্যে নামিয়ে দেয়। আয়না হেঁটে বাড়ি আসছিল, চোখে পানি। আর একটু হাঁটার পরে চোখের পানি মুছে ফেলে, কারণ বাড়ি দেখা যাচ্ছে। যদি কেউ চোখের পানি দেখে তাহলে মা বাবা খারাপ ভাববে, তাই চোখের পানি মুছে এগিয়ে যায়। কিন্তু বাড়িতে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, আবার মাথায় টুপিও, অনেকের চোখে পানি। এইসব দেখে আয়না পায়ের গতি বাড়ায়। বাড়ির উঠোনে যেতেই একটা খাটিয়া দেখতে পায়। আয়নার মা, ভাই, বোন এসে আয়নাকে ধরে কান্না শুরু করে দেয়। কেউ একজন খাটিয়ে থাকা লাশটার কাপড় সরিয়ে দেয়। আয়না তাকিয়ে দেখে তার বাবা আর নেই। আয়না দেখে সেখানে বেহুশ হয়ে যায়, কারণ আয়না তার বাবার লাশ দেখবে তা কল্পনা করতে পারেনি। আয়নার ফোন অফ ছিল সারা রাত, তাই জানতেও পারিনি। লাশটি জানাজা করা শেষ, তখন আয়নার জ্ঞান ফিরে। খবর দেওয়ার জন্য নিয়ে যাবে, এমন সময় একজন ভদ্রলোক এসে বলল, দাঁড়ান, যাকে কবরে নিয়ে যাচ্ছেন তার কাছে আমি 5 লাখ টাকা পাবো, তার কি হবে? তখন সেই খবরটা আয়নার কাছে গেল। কেউ একজন বলল 5 লাখ টাকা দাবি করেছে। আয়না সেই ভদ্রলোকটিকে বলল, আমি আপনার টাকা পরিশোধ করব, দয়া করে আমার বাবাকে কবর দিতে দেন। 7 দিন পর আবার সেই লোকটি এসে টাকা চাইল। আয়না তখন বলল, চাচা, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, কিন্তু চাচা আপনার বাসায় তো কাজের লোক লাগে। তা তো আছেই, কিন্তু কেন? তাহলে আপনার বাসায় কাজ করে টাকা পরিশোধ করে দিব। যতদিন না টাকা পরিশোধ না হয় ততদিন কাজ করব। না, তা হবে না। তুমি 2টি উপায়ে টাকা পরিশোধ করতে পারবে। 1, আমার 5 লাখ টাকা নগদ দিতে হবে, না হয় আমার একটা ছেলের আছে, তাকে বিয়ে করতে হবে। আর হ্যাঁ, আমার ছেলের 5 নাম্বার বউ হবে তুমি। এই কথা শুনে আয়নার মা বলল, আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। তাহলে আমার ছেলেকে বিয়ে করতে বলুন, আপনার মেয়েকে। আপনার ছেলের তো 4 বউ আছে, তাহলে আমার মেয়ের জীবনটি কেন নষ্ট করতে চান? আমার নাতি নাতনি দরকার, তাই। আমার জীবন কি মিথ্যা অভিনয় করতে করতেই যাবে? কাউকে ভালোবাসার অধিকার পর্যন্ত নাই আমার। কি আর করার, মা ছোট ভাই বোনদের জন্য নিজের জীবনটাকে কুরবানি দিতে হবে। একটু শান্তিতে থাকতে, কিন্তু তা আর হলো কোথায়? আমি রাজি আপনার ছেলের বউ হতে, কিন্তু আমার মা, ভাই, বোনের খরচ? সেটা তুমি মাসে মাসে পেয়ে যাবে। নীলার বাড়ি থেকে যেভাবে বের হয়ে আসছি সেইভাবেই আবার আমারও কপাল একদম সোনায় মোড়ানো। 2 মাস পর আজ আয়নার বিয়ে হয়েছে। বাসর ঘরে বসে আছে আয়না। ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে হলো, কিন্তু একবারও তার স্বামীর মুখটা দেখেনি। আয়না বাসর ঘরে বসে শুধু আমার কথাই ভেবেছে। আমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি আয়না, কারণ আমি আয়নার রক্তের সাথে মিশে গেছি। এমন সময় দরজা লাগানোর আওয়াজ আসলো আয়নার কানে, কিন্তু আয়না শুয়ে পড়ল ঘুমের ভান করে। বর এসে দেখলো আয়না ঘুমোচ্ছে। বাইরে হালকা শীত থাকায় আয়নার গায়ে কম্বল জড়িয়ে দিয়ে বারান্দায় একটা চেয়ার ছিল, সেখানে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। আয়না মনে মনে বলল, বুইরা বেটার কত ভাব, এমন ভাব ধরে ভেলকনিতে বসে আছে যে লোকের 4টা বউ আছে, সে বুড়া ছাড়া আর কিছুই না, কিন্তু এখন পর্যন্ত একটা বউ দেখলাম না। আয়না বিছানা থেকে উঠেই তার স্বামীর পিছনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি এখানে বসে রইলেন যে, ঘুমাবেন না? আয়নার স্বামী চমকে দাঁড়িয়ে বলল, ও, আপনি ঘুমাননি? তখনও রুমটা অন্ধকার, কারো মুখ দেখা যাচ্ছে না। আমি ঘুমাবো, কিন্তু কোথায়? আয়না মনে মনে বলল, কি লোক রে বাবা, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আরে বেটা, তোর যে 4টা বউ আছে সেটা আমি জানি, এত ভাব দেখানোর কোনো মানে নেই। আর কিছু না বলে আয়নার মতো আয়না শুয়ে পড়ল। সকাল 10টা বাজে, কিন্তু নতুন বউ এখনও ঘুমাচ্ছে। এটা নিয়ে বাড়িতে কানাকানি শুরু হয়ে গেল। আয়না কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এমন সময় কে একজন মাথার কাছে এসে বলল, কি বড় লোকের বেটি গো, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়?
আয়না সবার সাথে এমন ব্যবহার করলো যা একেবারে মেনে নেওয়ার যোগ্য না, রীতিমতো খারাপ ব্যবহার। কারণ আয়না এখান থেকে মুক্তি চায়। এমন সময় একজন ছেলে এসে বলল, তোমরা সবাই বাইরে যাও, তোমাদের সাথে পরে কথা হবে। ছেলেটাকে দেখতে ভালো, সুদর্শন, স্মার্ট, যে কোনো মেয়েকে বশ করে ফেলার মতো। আয়নার থেকে 1-2 বছরের ছোটই হবে। আয়না ছেলেটাকে বলল, এই তোমার ভাইয়া কই? দেখছি না সকাল থেকে। আর তুমি নিশ্চয়ই আমার দেবর। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রিয়াদ, আর আমার কোনো ভাই নেই, আমি একা। আচ্ছা, রিয়াদ আমাকে যে বিয়ে করছে সেই বুইড়া বেটা কোথায়? আর সে তোমার কে হয়? রিয়াদ মুখটা কালো করে বলল, আমাকে আপনার বুইড়া মনে হয়? আমি আপনাকে বিয়ে করেছি। কি বললেন আপনি? যা তুমি মজা করছো? দেখো, আমার ফান একদম ভালো লাগে না। আমি রিয়াদ, আমি আপনার স্বামী। আমরা বাপ বেটা ব্যাচেলার ছিলাম। আমার মা নেই, আমার কোনো ভাই বোনও নেই। বিশ্বাস না হলে বাবাকে যা জিজ্ঞেস করেন। তখন বিশ্বাস করতে বাধ্য হয়, কিন্তু আপনাকে দেখে তো 4 বইয়ের জামাই মনে হয় না। এই বয়সে 4টা বিয়ে কেমনে সম্ভব? এইসব কথা আপনাকে কে বলল? বলে রেগে ওয়াশরুমে চলে গেল। আয়না এত দুঃখের মধ্যে হাঁটুর বয়সে জামাই দেখে হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। এমন সময় আয়নার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে আমার নাম। হঠাৎ আমার ফোন, কিন্তু কেন? আয়না ফোনটা রিসিভ করবে নাকি কেটে দেবে, দোটানায় পড়ে গেল। কিন্তু শেষমেশ ফোনটা বাজতে বাজতে কেটে গেল। রিসিভ করা হলো না, আর প্রিয় মানুষটি সেই চেনা কণ্ঠটি শোনা হলো না। মনের অজান্তে আয়নার চোখের কোণে মোটা মোটা জল এসে ভিড় জমায়। খুব ইচ্ছে করছিল আমাকে দেখতে, কিন্তু তা তো আর হবে না। আয়না ফোনের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আমার ফোনের আশায় হয়তো আবার ফোন দেব, কিন্তু না। দীর্ঘ 20 মিনিট তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। এমন সময় রিয়াদ ওয়াশরুম থেকে বের হয়ে আয়নাকে দেখলো এক মনে ফোনের দিকে তাকিয়ে আছে। তাই দেখে রিয়াদ বলল, হ্যালো, এইভাবে ফোনের দিকে তাকিয়ে কি দেখছেন? আয়না এতটাই মন দিয়ে তাকিয়ে আছে যে রিয়াদ ডাকছে তার কোনো সাড়াই নেই। রিয়াদ এসে পিঠে হালকা ধাক্কা দিতেই ধ্যান থেকে ফিরে রিয়াদের দিকে তাকায়। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আমি আপনাকে পারমিশন দিয়েছি আমার গায়ে হাত দেওয়ার জন্য। সরি, আসলে আমি আপনাকে ডাকছিলাম, সাড়া না পেয়ে তাই। তাই বলে গায়ে হাত দিবেন? আজব প্রাণী। সরি বললাম তো, নাকি এখন পায়ে ধরে মাপ নিতে হবে? না না, ছোট মানুষ ভুল করছেন, পায়ে ধরতে হবে না। রিয়াদকে ছোট বলায় খুব রেগে যায়। তার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। নাস্তা বানিয়েছেন কি? ওই পিচ্ছি, আমাকে কি কোন দিক থেকে কাজের বুয়া মনে হয়? গরিব হতে পারি, কিন্তু থাক, বললাম না। আমি তো বলি নাই আপনি কাজের বুয়া, কিন্তু একটু কষ্ট করে নাস্তা বানাতে পারতেন বাবার জন্য। বাড়িতে কি আর কেউ নেই নাস্তা বানানোর জন্য? আমি তো বললাম আমার মা নেই, বাপ বেটা ব্যাচেলার। আমাকে এসে সকালবেলা এতগুলো কথা শুনিয়ে গেল, এত মানুষ আর কাজের বেলায় নাই। আপনি বুঝবেন না, থাকেন, আস্তে আস্তে সব বুঝে যাবেন। নিচে গিয়ে দেখেন কেউ নেই। আয়না রুম থেকে বের হয়ে দেখলো কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। বাপরে বাপ, এত মানুষ ছিল আর এখন বিষ খাওয়ার জন্য একটা মানুষও পাওয়া যাবে না? কি সব বলেন? কে বিষ খাবে? আপনি পিচ্ছি মানুষ, এত কিছু বুঝবেন না। রিয়াদ এবার রেগে কিচেনের দিকে গেল। আয়না চাপা হাসি দিয়ে দরজা লক করে আয়নার সামনে নিজেকে মেলে ধরলো। আয়না নিজেকে দেখতে লাগলো। বিয়ে শাড়িটা এখনো চেঞ্জই করেনি সে। বিয়ে শাড়িতে নিজেকে খুব বেমানান লাগছে। এই বিয়ের সাজ একজনের জন্য, আর কারোর জন্য নয়। কিন্তু আয়না একটা বিষয় বুঝতে পারলো না, রিয়াদের সাথে এত দুর্ব্যবহার করার পরেও কিছু বললো না। এরা মানুষ নাকি রোবট? কোনো রাগ নেই, চুলের মুঠি ধরে বের করে দিলেও হতো। মনে মনে এটাই ভাবছিল। আয়না মনে মনে ঠিক করে নিল, তাইলেই তো আমি মুক্ত হয়ে যাই। যত রকমের শয়তানি আছে রিয়াদের সাথে করবে, আর একদিন ঠিকই রেখে ডিভোর্স দিয়ে দেবে। তাই শাড়ি চেঞ্জ করে আয়না কিচেনে দিকে গেল। গিয়ে দেখলো রিয়াদ রুটি বেলছে। আয়না কিচেনের দরজায় দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, এই মালটা তো দেখি পুরা জোস। কি বললেন আপনি? কই কি বললাম? কানে একটু বেশি শোনেন নাকি? আপনার তো দেখি ভালোই রুটি বানাতে পারেন। তা আপনার 4 বউ কই দেখি তো? তাদের ডাকেন, পরিচয় হই, নাকি সবগুলোরে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন? এই, আপনারে কে বলেছে আমার 4টা বউ আছে? রেগে যাচ্ছেন কেন? সত্যি কি লুকিয়ে রাখা যায়? আপনার বাবাই তো বলছে। কি বাবা বলেছে? হুম। দেখেন, আমি আপনাকেই প্রথম বিয়ে করেছি। একটার জ্বালায় বাঁচি না, আবার 4টা। তাহলে যে আপনার বাবা বলল? সেটা বাবার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন। আর আপনি প্লিজ দয়া করে টেবিলে গিয়ে বসেন, আমি নাস্তা নিয়ে আসছি।
রিয়াদ নাস্তা নিয়ে টেবিলে বসলো। রিয়াদের বাবার জন্য অপেক্ষা করলো। একটু পর রিয়াদের বাবা আজমল সাহেব আসলো। এসে বলল, কিরে খোকা, সেই পুরনো আইটেম বৌমা কি আমাদের ব্যাচেলার নাকি? আমি নাস্তা বানাইনি, আপনার ছেলে বানিয়েছে। খোকা, আমি ঢাকায় যাবো একটা কাজে, আমার আসতে 7 দিন লেগে যাবে। তার আগে বলো, আমার নাকি 4টা বউ আছে। সেটা এসেই বলবো। ঢাকা থেকে আসো, তোমাকে 4 বিয়ে করাবো। তোর মতো বয়সটা করে আমি 8 বিয়ে করতাম। বাপ বেটার এসব কথা শুনে আয়না খাওয়া দিয়ে হা হয়ে তাকিয়ে আছে। কি মেন্টাল ফ্যামিলি রে বাবা, বাপ ছেলের কি কথাবার্তা। বৌমা, তুমি কিছু মনে করো না, আমরা বাবা ছেলে বন্ধুর মতো। আয়না ভেটকি মাছের মতো হাসি দিয়ে শুধু জি জি করলো। আজমল সাহেব নাস্তা করে চলে গেলেন। যাওয়ার আগে আয়নাকে বলে গেলেন সাবধানে থাকতে। রিয়াদ নাস্তা না করে খুবই ক্লান্ত, কারণ সকালে উঠে অফিসের একটা কাজে যেতে হয়েছিল। নাস্তা শেষ করে রিয়াদ বিছানা গায়ে এলিয়ে দেয়। একটু একটু ঘুম ঘুম ভাব। এমন সময় কি একজন লাফ দিয়ে বুকের উপর উঠে বসলো। রিয়াদ চমকে তাকিয়ে দেখায় না। আরে এমন করছেন কেন? কি হয়েছে আপনার? এতটুকু একটা বাচ্চা ছেলে আমাকে বিয়ে করছিস কেন? আগে এটা দেখেন, আমি যথেষ্ট বড় হয়েছি, মানে প্রাপ্তবয়স্ক। আর আমি আপনার থেকে 6 মাসের ছোট, আপনার মা বলেছে। আর আমি আমার ইচ্ছেতে বিয়ে করি নাই। বিয়ে করলি তুই, আর জানে তোর বাপ। আপনি ভদ্রভাবে কথা বলেন, কাগজ কলমে কিন্তু আমি আপনার স্বামী। স্বামীর খ্যাতাপুরি। রিয়াদকে ছেড়ে দিয়ে বলল, পিচ্ছি জামাই, যাও তো 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। এবার তো ভদ্রভাবে বললাম। এই নেন। আপনি কি করেন? জব। এত পিচ্ছি ছেলে জব করেন কেমনে? এই আমাকে পিসি কোন দিক দিয়ে মনে হয় আপনার? আপনি তো আমার থেকে বয়সে ছোট, তাই না? তাই একটু, তাই বলে। আচ্ছা, আমি একটু অফিসে যাব। ও মা, বাড়িতে আমি একাই থাকবো, আমি একা থাকতে পারবো না। কিন্তু আমি তো অফিস যাচ্ছি। আমিও যাব আপনার সাথে। আয়না এমনভাবে বায়না ধরল, রাজি হতে বাধ্য হলো। আচ্ছা চলেন, কিন্তু অফিসে গিয়ে বেশি কথা বলতে পারবেন না। হুম। রিয়াদ বাইকের উপর বসে আয়নার জন্য অপেক্ষা করছে। আয়না রেডি হয়ে আসলো। আয়না আসতেই আয়নার হাতে হেলমেটটা দিয়ে বলল, এটা পরে নেন। হেলমেট আপনারটা কই? আমারটাই তো আপনাকে দিলাম। আমার লাগবে না, আপনি ভালো থাকলেই হলো। আয়না উঠে বসলো বাইকে, আর রিয়াদকে চেপে ধরেই বসলো। রিয়াদ তখন বলল, এমন করে দোলে তো দম আটকে মরে যাব। মরলে মরেন, আমার বাইকে ওঠার অভ্যাস নেই। প্লিজ একটু ইজি করে ধরেন। রিয়াদ চোখে কালো সানগ্লাসটা পরেই চলল অফিসের দিকে। অফিসের সামনে আসতেই রিয়াদ আয়নাকে বলল, বাড়িতে কি বলছি মনে আছে তো? বেশি কথা বলবো না। রিয়াদ অফিসে ঢুকতেই রিয়াদের মধ্যে পরিবর্তন আসলো। মানে রাগে রেগে একটা লোক আসলো, আর রিয়াদের পায়ের গতিও বেড়ে গেল। হঠাৎ একটা সুন্দরী মেয়ের ডেস্কের সামনে এসে রিয়াদ দাঁড়ালো। মেয়েটা এসে ফোনে কথা বলছিল। রিয়াদকে দেখে ভূত দেখার মতো ভয়ে, স্যার, এটা কোনো কল সেন্টার না। সরি স্যার, আর এমন হবে না। এটাই প্রথম, এটাই শেষ। এই পিচ্চিকে কেন এত ভয় পাই? অফিসে এত সুন্দরী মেয়ে থাকতে আমার মতো বুড়ি বিয়ে করলো, অনেকে আবার আয়নার দিকে। আর চোখে দেখছে, কানাঘুষাও শোনা যাচ্ছে, মেয়েটা কি স্যারের বউ, এইসব নিয়ে। এমন সময় রিয়াদ বলল, আপনি ওয়েটিংয়ে বসেন। আমি কি ওয়েটিং রুম চিনি নাকি? এই রহিম ভাই, ওনাকে ওয়েটিং রুমে নিয়ে যান তো। স্যার, এটা আমাদের ম্যাম। রহিম ভাই, আপনাকে যা বলছি তাই করেন। আয়না বলে বসলো, আমি যাব না, আমি আপনার রুমে বসে থাকবো। এটা কিন্তু কথা ছিল না। আমি যা বলবো তাই হবে, না হলে। আমাকে ব্ল্যাকমেল করবেন? কি করবেন করেন। আমি বাসায় ভদ্রভাবে থাকি বলে আমাকে ভাববেন না আমি ধোয়া তুলসী পাতা। আয়না তখন চুপচাপ ওয়েটিং রুমে গেল। আয়না যখন বের হলো তখন একটি চেনা কণ্ঠে ভয় শুনতে পেল। আর সামনের দিকে তাকিয়ে আমাকে দেখতে পায়। রিয়াদের কক্ষ থেকে বেরোতে আয়না আমাকে দেখতে পায়। দীর্ঘদিন পর চেনা মুখটা দেখে মনের ভেতর উথাল পাতাল শুরু হয়ে যায়। আমার কাছে যাবে, এক পা ফেলতেই মনে পড়ে সে আমার সামনে গিয়ে কী বলবে, তাই আবারও পিছু হটে যায় যাতে আমি তাকে দেখতে না পাই। আমি রিয়াদের কক্ষে যাই, কিছু কথা বলা পরে চলে যায়। আয়নার দূর থেকে আমাকে মন ভরে দেখে। আমি চলে আসতেই আয়না রিয়াদের কাছে যায়, জিজ্ঞাসা করবে, কিন্তু আবার করলো না। কারণ কি জিজ্ঞাসা করবে? আয়নার মন আজ খুব খুশি, তাই রিয়াদের কাছে গিয়ে বলল, আজ আর অফিস করতে হবে না, চলেন বাসায় যাই। আমার কাজ আছে তো। রাখেন তো আপনার কাজ, তাড়াতাড়ি বাসায় চলেন। বলে রিয়াদের হাতটা ধরে সবার সামনে টানতে টানতে বাইকের কাছে নিয়ে গেল। অফিসে সবাই হা হয়ে তাকিয়ে আছে। এমন সময় অফিসে রহিম বলল, একেই বলে বউ। আয়না রিয়াদকে বাইকের কাছে নিয়ে যায় আর বলে,
তাড়াতাড়ি বাসায় চলেন। কিন্তু কেন, কি হয়েছে বলবেন তো? পিচ্ছিদের এত কিছু জানতে নেই। আহা, বাইক স্টার্ট দেন তো আগে। এদিকে আমি বাসায় যাই, গিয়ে ছোট বোন নীলাকে বললাম, নীলা জানিস আজ আয়নাকে দেখলাম। কোথায়, কি বললো, কি করেও, কি কথা হলো? কথা বলিনি, ও আমাকে দেখে লুকিয়ে গেছে। আমি না দেখার ভান করেছিলাম। আসলে তুই একটা গাধা, তুই নিজে থেকে কথা বলবি না। যদি আয়নায় না চায় কথা বলতে, তো আমি কি করে বলি? ওর জন্য এখনো মনটা কাঁদে। তুই আয়নাকে ভালোবাসতি, তাই না? হয়তো তাই বলতে পারছি না। হয়তো না। রিমি যেন জানতে না পারে। এমন সময় রিমি এসে আমাকে বলল, কি? আমি জানতে পারবো না মানে? আমাদের কথা হয়তো রিমি। তাই আমি বললাম, ও কিছু না। কি? আমাকে ভালো লাগে না? আমাকে কোনো কথা বলতেও চাও না? সেরকম কিছু না, প্লিজ এখন ঝগড়া করতে চাই না। আমি কথা বলি ঝগড়া হয়? আমি দেখলাম এখানে থাকলে ঝগড়া হবেই, তাই আমি উঠে চলে গেলাম। আমিও ভালো নেই, রিমির সাথে প্রায় ঝগড়া হয়। রিমি শুধু শুধু ঝগড়া করে, ছোট্ট একটা ব্যাপার অনেক বড় করে দেখে। আবার ওইদিকে আয়না রিয়াদকে বলছে বাইকের গতি বাড়াতে। হলে হবে, মরলে আপনি মরবেন, তাতে আমার কি? রিয়াদও গতি বাড়াচ্ছে বাইকের গতি 100 ছুঁই। এমন সময় একটা বাচ্চা দৌড়ে বাইকের সামনে পড়ে। রিয়াদ বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাইকটা ঘুরিয়ে দেয়, এতে বাইকটা রাস্তায় পড়ে যায়। রিয়াদের মাথায় হেলমেট না থাকায় প্রচণ্ড আঘাত লাগে, আর আয়না তেমন কোনো আঘাত পায় না, কারণ হেলমেট ছিল। রিয়াদ শুধু মাথাটা উঁচু করে দেখে আয়না ঠিক আছে কিনা। রিয়াদ দেখে আয়না দাঁড়িয়ে আছে, দেখেই জ্ঞান হারিয়ে ফেলে। মাথায় আঘাত পাওয়ার পর রিয়াদকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রিয়াদের বাবা ঢাকা থেকে চলে আসে রিয়াদের কথা শুনে। আয়না অপেক্ষা করছে ডাক্তার কি বলে। আয়না প্রায় পাগলের মতো হয়ে গেছে, কারণ আজ তার জন্য রিয়াদের অবস্থা, নিজেকে ক্ষমা করতে পারছে না। দেয়ালে ঘেঁষে বসে আছে আয়না। এমন সময় ডক্টর বের হয়। ডাক্তার উনি ঠিক আছে তো? কিন্তু উনি অনেকদিন হাঁটতে পারবে না, কিন্তু কিছুদিন গেলে ধীরে ধীরে হাঁটাহাঁটি করাবেন। আর হ্যাঁ, ওনার এখানে থাকার দরকার নেই, ব্যান্ডেজ করে দিয়েছি, 7 দিন পর বাসায় নিয়ে যেতে পারবেন। আয়না ভেতরে যাবে, এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখে আয়নার মা ফোন করেছে। হ্যালো মা। তুই কোথায় আয়না? জলদি বাড়ি আয় মা। কেন মা, কি হয়েছে? ইমরান জানি কেমন করতেছে, তাড়াতাড়ি বাড়ি আয়। কাউকে কিছু না বলে আয়না চলে গেল নিজের বাড়ি। এদিকে রিয়াদের জ্ঞান ফিরতেই আয়নার কথা জিজ্ঞাসা করলো তার বাবাকে, কিন্তু রিয়াদের বাবা বলল, কই জানি গেল, কিছু বলে গেল না। আমারই ভুল হয়েছে ওর সাথে বিয়ে দিয়ে, স্বামীর বিপদে বউ পাশে নেই। বাবা, আমাদের কাউকে লাগবে না, আমরা বাপ ছেলে দুজনেই তো ভালো ছিলাম। রিয়াদের মনে অনেক অভিমান জমে আছে। আয়না তার স্ত্রী, কিন্তু সে তার পাশে নেই। রাত 8টার সময় আয়না আসে হসপিটালে। আয়না রিয়াদকে জিজ্ঞাসা করে, এখন কেমন আছেন? রিয়াদ অন্যদিকে মুখ করে বলে, আপনি তো চেয়েছিলেন আমি মরে যাই, এতে আপনি মুক্তি পাবেন। এত নাটকের দরকার নেই, আমাকে রিলিজ দিলে আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে আমি... থাক, বলতে হবে না। আপনি কিন্তু আমাকে শুধু শুধু ভুল বুঝছেন। কোনটা শুধু শুধু ভুল? আমাকে শিখাতে আসবেন না প্লিজ, রেগে যাবেন না, সমস্যা হবে আপনার। আমার কিছু হলে তো আপনিই খুশি, তাই না? তাহলে রেগে যাব না কেন? এমন সময় রিয়াদের বাবা আসলো, এসে বলল আয়নাকে, দেখো মা, আমি শুধু তোমার বাবার কথা রেখেছি, যার জন্য তোমার সাথে আমার ছেলের বিয়ে দিয়েছি। বাবার কথা রাখছেন মানে? তোমার বাবার কথা। তোমার বাবা আমার অফিসে কাজ করতো, কিন্তু একদিন... এমন সময় রিয়াদ থামিয়ে দিয়ে বলল, থাক না বাবা। আবার আয়না বলল, আমি জানি মা বলছে বাবা আপনার জীবন বাঁচিয়েছে, আর বাবা এটা বলে গিয়েছিল আমাকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে। তখন রিয়াদের বাবা বলল, তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার বাবা আমার ছেলে রিয়াদের জন্য নিজের জীবন দিয়েছেন, তার কথা না রেখে পারি? আর আমার কাছে মনে হয়েছে রিয়াদের চেয়ে ভালো ছেলে তুমি পাবে না, তা হয়তো এই কয়েকদিনে বুঝতে পারছো। রিয়াদকে বাসায় নিয়ে যাওয়া হলো। নিজে হাতে খেতে পারে না, হাঁটতেও পারে না। রিয়াদ সুস্থ হলে আয়নাকে ডিভোর্স দেওয়া হবে। আজ আয়না প্রথম রিয়াদের বাসায় রান্না করেছে, অনেক আইটেমের রান্না, কিন্তু কে খাইয়ে দেবে? রিয়াদের বাবা বাসায় নেই। তখন আয়না 1 প্লেট ভাত নিয়ে রিয়াদকে খাইয়ে দিতে গেল। রিয়াদ মুখ সরিয়ে ফেলে। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? মুখ সরিয়ে নিলেন কেন? আমার ক্ষুধা নেই। বললেই হলো, এখন রাত কয়টা বাজে দেখছেন? বলছে ক্ষুধা নাই, সোজা করে বললেই তো হয় আমার হাতে খেতে চান না। তাহলে বুঝতেই যখন পেরেছেন, তাহলে জোর করছেন কেন?
কারণ জোর খাটানোর অধিকার আমার আছে। কিসের অধিকার? কেন মনে নাই? 1 লক্ষ একটা দেনমোহর দিয়ে আমাকে বিয়ে করছেন। দেখেন, সত্যি আমার ভুল হয়েছে, আপনার সাথে একটু বাড়াবাড়ি করে ফেলছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আরে মাফ চাওয়ার কিছু নেই, ভুল তো আমারই। আপনার পারমিশন নিয়ে বিয়ে করা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। না ঠিক আছে, আপনার মতো এমন স্বামী পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি আসলে অন্য একজনকে ভালোবাসি, কিন্তু একতরফা। আমি বুঝতে পারলাম না, বিষয়টা আমাকে খুলে বলুন। তাহলে আপনাকে খাওয়াতে খাওয়াতে বলি। তারপর আয়না আমার সাথে কেমন করে দেখা, কি হয়েছে, সব শুরু থেকে শেষ পর্যন্ত বলল। রিয়াদ সব শুনে আয়নাকে বলল, এখন আপনি কি করতে চান? কি করব বুঝতেছি না, কারণ নীল তো বিয়ে করে ফেলেছে। দেখেন কি করবেন, আমি আপনার সাথে আছি, কোনো হেল্প লাগলে বলবেন। রিয়াদ আর আয়নার মধ্যে বন্ধুত্ব হয়। এভাবে কিছুদিন কেটে যায়। দুজনের মধ্যে এত মিল দেখে রিয়াদের বাবা আবারও ঢাকা চলে যায়। রিয়াদও সুস্থ হতে থাকে। আরও 2 মাস কেটে যায়। রিয়াদ এখন সুস্থ, আজ অফিসে যাবে। আপনি কোথাও বের হবেন নাকি? অফিসে যাব। না গেলে হয় না, একা একা বাড়িতে ভালো লাগবে না। আপনিও চলেন তাহলে অফিসে। আমি আর যেতে চাই না, তাহলে কিছু টাকা দেন, শপিং করে আসি। আলমারিতে রাখা আছে, যা লাগবে নেবেন। রিয়াদ অফিসে চলে গেল। রিয়াদ আয়নাকে ভালোবেসে ফেলেছে এতদিনে, এখন আয়না তাকে ভালোবাসতে পারবে কিনা কে জানে। অফিস গিয়ে মনটা ছটফট করছিল আয়নার জন্য, তাই ঘন্টাখানেক পর অফিস থেকে বাসায় চলে আসে হাতে একটা লাল গোলাপ নিয়ে। আজ আয়নাকে সে প্রপোজ করবে। বাসায় ঢুকতেই দরজা খোলা দেখতে পেল, আর একটু যেতেই আমাকে দেখে রিয়াদ বাসা থেকে বের হয়ে চলে আসে। রিয়াদ তো বলেই গিয়েছিল, আমি ছাড়া আয়নার জীবনে আর তো কেউ নেই, মেনে নিতে পারবে না তো কাউকে। রাত 10টায় রিয়াদ বাসায় আসে, কিন্তু আয়নাকে কোথাও দেখতে পায় না। টেবিলের উপর একটা ছোট্ট কাগজে লেখা, আমি বাড়ি গেলাম। আয়না আমাকে এতই ভালোবাসে যে রিয়াদকে একটু বলারও সময় হলো না। সত্যি, রিয়াদ মনে মনে ভাবলো, আমি এখন আয়নাকে ভুলবো কি করে। 2 দিন পর আয়নার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিল রিয়াদ। ডিভোর্স লেটার পেয়ে আয়না অবাক হয়ে যায়। আয়নার মা জিজ্ঞাসা করে, কিসের কাগজ এটা? মা, আমাকে যেতে হবে। 2 দিন হলো আসলি আর আজই চলে যাবে? আয়না চলো রিয়াদের কাছে। আয়না বাসায় গিয়ে দেখলো পুরো বাড়ি ফাঁকা। রুমে গিয়ে দেখলো রিয়াদ বসে গ্লাসে ঢেলে কিছু একটা খাচ্ছে, আর বিশ্রী একটা গন্ধ আসছে। আয়না রাগী লোক নিয়ে রিয়াদের সামনে দাঁড়ায় আর বলে, এটা কি? এটা একটা কাগজ। কিসের কাগজ? আমি কি জানি এটা কিসের কাগজ? মিস্ত্রিকে জিজ্ঞেস করতে হবে কি দিয়ে বানাইছে। এসব কি খাচ্ছেন? ও মা, আপনি জানেন না, আমি ছ্যাঁকা খাইছি, তাই মদ খাচ্ছি। দেবদাস আমি। এতে আয়নার রাগ ওঠে প্রচুর, তাই রিয়াদের শার্টের কলার ধরেই ইচ্ছে মতো থাপড়াইবো। আর শালা আমাকে ডিভোর্স লেটার দিয়ে দেবদাস, একবার জিজ্ঞেস করছিলি আমি তোকে ভালোবাসি কিনা? থাপ্পড়ের ঠেলায় রিয়াদের নেশা কেটে যায়। এই আমাকে মারছেন কেন? আপনি এখানে কেন? এক্ষুনি নেশা ছুটে গেছে, আবার কাগজ দেখিয়ে বলল, এটা কি? এটা কি আপনি ভালো করে জানেন? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে হলো না? ওই দিন নীলকে দেখলাম আর আমাকে না বলে চলে গেলেন। আরে আমাকে জিজ্ঞেস করতেন। ওই দিন নীলকে আমি ডেকে নিয়ে আসছিলাম আমার শ্বশুর বাড়ি দেখাতে। আমি নীলের থেকে অনেক ভালো আছি, সুখে আছি। আর আপনি? সরি, আসলে আমি এত কিছু জানি না। এখন বললে হবে না। তাহলে? আসলেই তুমি একটা পিচ্ছি, বুঝতে পারো না কি করতে হবে। 1 মাস পর। খুন্তি নিয়ে কি সমস্যা? কি এত ডাকাডাকি কিসের? আর না উঠলে কি সমস্যা? আরে খুন্তি রাখো, আগে কথা আছে। কি কথা? দূর থেকে শুনতে পাবে না, বইটা রেখে কাছে আসো বলি। আয়না কাছে আসতে হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে জড়িয়ে ধরে রিয়াদ। আরে আরে কি করছো? রান্না বসাইছি। রাখো তো তোমার রান্না, আজ ছুটির দিন। বউ নিয়ে শুয়ে থাকবো 12টা পর্যন্ত, তা না সে সকালে উঠে রান্না করতে চলে যায়। এই যে পিচ্ছি স্যার, আদর খেলে কি পেট ভরবে? ভালো কথা মনে করছো। কি কথা? কানে কানে বলি, শুনো। আমার না বাবা হতে ইচ্ছে করছে। এই একদম না, রান্না বসাইছি আমি। আমার বাবা হতে ইচ্ছে করছে, আর তুমি রান্না নিয়ে আসো। বলে আস্তে আস্তে আয়নার কাছে গেল। আরে আরে থামেন, পার্সোনাল কিছু কথা আপনাদের জানতে হবে না। ওরা কি করে করুক, বাকিটা ইতিহাস হয়ে থাকুক। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তবে দেখবেন নতুন গল্পে। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।